গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। চলছে গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলা। আজ পঞ্চম পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দিই। অনিমেষ স্কটিশ চার্চ কলেজে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে, যদিও পার্টির সঙ্গে তার আদর্শগত বিরোধ হতে থাকে। এদিকে দাদু শরীৎ শেখর অনিমেষের সঙ্গে দেখা করেন, জানান নিজের শ্রাদ্ধ করে এসেছেন তিনি। দাদুর এই পরিবর্তন অনিমেষকে স্তব্ধ করে দেয়। অন্যদিকে মাধবীলতা ধীরে ধীরে অনিমেষকে এক অদ্ভুত ভালোবাসার শক্তি যোগাতে থাকে। তারপর তাহলে শুরু করা যাক। খুব দ্রুত ঘটে যাচ্ছিল ঘটনাগুলো। জীবন হয়তো এরকমই। অনিমেষ পেছন ফিরে তাকাবার সুযোগ পাচ্ছিল না। সুভাষদার সঙ্গে দেখা হয়নি অনেক দিন। খোঁজ নেওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু সঠিক সংবাদ পাওয়া যায়নি। এখন অনিমেষদের কাজকর্ম খুব বেড়ে গেছে। পার্টি অফিস, ইউনিভার্সিটি করতে করতে অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। নতুন নতুন লোকের সঙ্গে নিত্য পরিচয় হচ্ছে, কিন্তু পুরনো যারা রাজনীতিতে সংশ্লিষ্ট নয় তাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে আসছে। যেমন পরমহংস, যেদিন সময় পায় সেদিন ক্লাস করতে গেলে দেখা হয়। একই রকম আছে ছেলেটা। সেদিন পরমহংসের সঙ্গে কলেজে দাঁড়িয়েছিল অনিমেষ, এমন সময় মাধবীলতা এলো। মাধবীলতা পরমহংসকে চেনে। বেলঘরিয়া থেকে ফিরে আসার পর মাধবীলতার সঙ্গে দেখা হয়নি অনিমেষের। সাদা শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। ওরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। পরমহংস কফি হাউস যাবে বলে বেরিয়ে পড়ল। পরমহংসর চলে যাওয়াটা দেখতে দেখতে অনিমেষ মাধবীলতাকে বলল, একটু ফাজিল ছেলেটা, কিন্তু ভীষণ হাসি খুশি। তা অবশ্য ঠিক। মনে প্যাঁচ থাকলে কেউ এরকম ভাবে কথা বলতে পারে না। যার যত প্যাঁচ সে তত গম্ভীর। আমার মনে প্যাঁচ আছে। আছেই তো। কিরকম? এতদিন দেখা হয়নি, তবু খোঁজ নেবার ইচ্ছে হয়েছিল। তুমি ক্লাসে আসোনি? আমি কিছু বলবো না। গম্ভীর মুখে হাঁটতে শুরু করল মাধবীলতা। হঠাৎ এই পরিবর্তনের কোনো কারণ বুঝতে না পেরে অনিমেষের অস্বস্তি শুরু হলো। মাধবীলতা মুখ গম্ভীর করলেই মনে হয় বুকের ভেতরটা টলমল করছে। সে দ্রুত পা চালিয়ে মাধবীলতার পাশাপাশি গিয়ে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? মাধবীলতা অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটলেও অনিমেষ ওর গালের নিচে একটা শিরার কাঁপুনি লক্ষ্য করল। আর প্রশ্ন করতে সাহস পেল না। চুপচাপ ওরা হেঁটে গেল অনেকটা পথ। বউবাজার ছাড়িয়ে যেতে গিয়ে অনিমেষ পাশের একটা রেস্তোরাঁ দেখিয়ে বলল, একটু চা খাবো। আমার খাওয়ার ইচ্ছে নেই। থাক তাহলে। তুমি খাও, আমি বসছি। না, একা একা চা খাওয়া যায় না। কপালে ভাঁজ ফেলে মাধবীলতা অনিমেষের মুখের দিকে এক পলক দেখে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে রেস্তোরাঁর ভেতরে ঢুকল। বেশ ভিড় দোকানটায়। একটা টেবিলে দুজন লোক বসে আছে। অনিমেষ সেদিকে এগোতেই বয় একটা কেবিনের পর্দা উঁচু করে ধরে তাদের ডাকল। মাধবীলতা সেই কেবিনে ঢুকে গেল। এরকমটা কখনোই হয়নি। অনুচ্চারিত একটা শর্ত ছিল যেন ওদের, কোনো নির্জন কেবিনে বসবে না। মাধবীলতার ধারণা কেবিনের পর্দা ফেলে লোকে বদমাইশি করতে বসে। অথচ আজ অমন নির্দ্বিধায় সে ঢুকে গেল কেন? অনিমেষ কেবিনে ঢুকে বিপরীত দিকে চেয়ারে বসতেই বয় জিজ্ঞেস করল, মোগলাই, ফিশ ফ্রাই, ভেজ কাটলেট, কবিরাজি, কি দেবো? কিছু না, শুধু চা। অনলি চা? ফিশ ফ্রাই আছে? তাহলে দুটো দিন। ছেলেটি হাসল, তারপর পর্দা ফেলে দিয়ে চলে গেল। এটা কি হলো? তোমার খিদে পেয়েছে। তুমি কি করে জানলে? মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু আমার পকেটে মাত্র 2 টাকা আছে, এতে মিটবে? এবার বিচলিত হলো মাধবীলতা। আজ ব্যাগ নিয়ে আসেনি, হাতে শুধু খাতা ছিল।
কিন্তু কোমর থেকে রুমাল বের করে তার গিঁট খুলে 1 টাকা আর কিছু খুচরো পয়সা বের করল। একটু বিব্রত মুখে সে জিজ্ঞাসা করল, এতে হবে না? ছেড়ে দাও, আমি ওকে শুধু চা দিতে বলছি। না, ফিশ ফ্রাই খাবই। আমার হাতে সোনার বালা আছে, জমা দিয়ে যাব, পরে দাম দিয়ে ছাড়িয়ে নেব। তোমার রেলের টিকিট আছে তো, ব্যাস প্রবলেম সলভড। তোমার সোনার বালা হাতেই থাক, আমাদের যা পয়সা আছে তাতে স্বচ্ছন্দে দাম মেটানো যাবে। এবার বলো তোমার কি হয়েছে? যাই হোক, তোমার কিছু এসে যায়? যায় যায় বলেই তো তুমি মুখ গম্ভীর করলেই মরে যেতে ইচ্ছে করে। যাও, যত বানিয়ে বানিয়ে কথা বলা। আমি যে ক্লাসে 6 দিন আসিনি, মরে আছি কি বেঁচে আছি খোঁজ নেওয়ার প্রয়োজন নেই না? আমি তো ভেবেছিলাম আজ তোমার হস্টেলেই চলে যাব। পার্টি অফিস থেকে বেরোতে রোজ দেরি হয়ে যাচ্ছিল। ইচ্ছা, আমি ভেবেছিলাম তুমি আমার জন্য নোট নিয়ে যাচ্ছ, মুশকিলে পড়তে হবে। যাক, কি হয়েছে বলো। মেয়েদের তো এই বয়সে একটাই সমস্যা থাকে। আমার বিয়ের জন্য সবাই এত ব্যস্ত হয়ে উঠেছে যে মাঝে মাঝে মনে হচ্ছে আমি ওদের বোঝা হয়ে আছি যেন। এদেশে মেয়ে হয়ে জন্মানোটাই পাপ। এ কথাটা তুমি বলছো, কিন্তু ভাবো তো ইউনিভার্সিটি অবধি আসার সুযোগ তো তুমি পেয়েছো। এরকম কটা মেয়ের ভাগ্যে ঘটছে। বাহ, তাই একটা লজ্জার কথা ঢাকা দিয়ে রাখতে হবে? লজ্জা কেন? মেয়েরা বড় হলে বাপ মা তাকে সুপাত্র দিয়ে জীবনটা নিশ্চিন্ত করতে চাইবে না? স্নেহ থেকেই তো এটা আসে। তাহলে সুপাত্রটিকে মেনে নেব? তুমি কি বলো? তোমার যদি বাসনা হয়। দেখো, আমি তোমাকে ধরে রাখিনি। যদি মনে হয় আমাকে তোমার কোনো প্রয়োজন নেই, তাহলে স্বচ্ছন্দে চলে যেতে পারো। কারোর দয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি আমার ব্যাপারটা নিজেই বুঝে নেব। তখন থেকে শুধু আমায় বকেই যাচ্ছ। আসল কথাটা বলে ফেলো। বয় এসে খাবার দিয়ে গেল। মাধবীলতা তার সেরা অলংকার ভুরুর তলায় চাহনি রাখতেই অনিমেষ চোখ বন্ধ করল। ওর এই চাহনিটায় বুকের মধ্যে যেন লক্ষ জল তরঙ্গ বেজে ওঠে। সে দেখল মাধবীলতা নিজের প্লেটের ফ্রাইটা দুভাগ করে একটা টুকরো তার প্লেটে তুলল। তারপর বলল, অনেক কষ্টে থামিয়েছি বিয়েটা। বাড়িতে খুব ঝামেলা হয়েছে। মা তো কথাই বন্ধ করে দিয়েছেন। বুঝতে পারছি না কতদিন এভাবে চলবে। কোনো মতে এমএ পাশ করতে পারলে আর চিন্তা নেই। অনিমেষ দেখল সে খাচ্ছে না, ছুরিটা দিয়ে খাবার নাড়াচাড়া করছে শুধু। বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভব করল অনিমেষ। হঠাৎ হাত বাড়িয়ে সে মাধবীলতার কবজি ধরল। তুমি ভেঙে পড়ো না লতা। শোনো, তুমি আমাকে কখনো অবহেলা করো না। আমি প্রতিজ্ঞা করছি, আমি স্বপ্নেও ভাবতে পারি না ও কথা। মাধবীলতা ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল। কিছুক্ষণ বাদে অনিমেষ জিজ্ঞাসা করল, সেদিন আমি গিয়েছিলাম বলে বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? কথা হয়েছিল তুমি কে কোথায় থাকো এইসব। আমি জানি আমার ব্যাখ্যা ওদের সুখী করেনি। আচ্ছা, একটা কথা বলতে পারো? যে মেয়েকে তিল তিল করে বাবা মা বড় করলো আদর যত্নে, সেই মেয়ে বড় হয়ে গেলেই কেন তাকে সন্দেহ করতে হবে সব সময়? কেন মনে হয় সে অন্যায় করছে? স্নেহের আধিক্যই এর কারণ। কি জানি, অধিকার বোধ বড় অন্ধ করে দেয় মানুষকে। খাবারের বিল মিটিয়ে বাকি পয়সা কটা টিপস দিয়ে দিতে ছেলেটি খুশি হয়ে নমস্কার করল। ওরা রাস্তায় বেরিয়ে আসতেই মাধবীলতা বলল, তোমার আমার দুজনের কাছেই আর পয়সা নেই না? তোমার তো বাবা বাড়িতে পৌঁছালেই পয়সা পাওয়ার সুযোগ আছে, কিন্তু ওই 2 টাকাই আমার শেষ সম্বল ছিল। এখন এই কলকাতায় আমার একটা পয়সাও নেই। কত লাগবে তোমার? আমি কাল তোমাকে দিতে পারি। আমার কিছু জমানো টাকা আছে। থাক, দেখি ম্যানেজ করবো যা হোক করে। দেখলে তোমার মনে কেমন প্যাচ দেখলে? আমার কাছে পয়সা নিলে অহংকারে লাগবে না যে মেয়েটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল গোটা 30 টাকা এনো। কবে কখন শোধ করতে পারবো আগে থেকে কথা দিতে পারছি না কিন্তু। আমি যাকে দিই তার কাছ থেকে ফেরত নেবার জন্য দিই না। বেশ, কিন্তু মহারানী, তুমি কি ভালো করে ব্যাপারটা ভেবে দেখেছো? আমার জীবন এরপর অনিশ্চয়তায় ভরে যাবে। রাজনীতির কাজে কখন কোথায় থাকবো তার ঠিক নেই। চাকরি বাকরি করে স্থির হয়ে থাকবো তারও কোনো সম্ভাবনা নেই। তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। এ কথা বোঝো না কেন? আমি কখনোই তোমার বাধা হয়ে দাঁড়াবো না। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর মাধবীলতা বলল, তুমি যেন কবে বাইরে যাচ্ছ? সামনের মাসে।
নির্বাচনের কাজ করলে অনেক অভিজ্ঞতা হবে। তাছাড়া জায়গাটা আমার একদম অচেনা নয়। তা কবে ফিরছো? ভাবছি নির্বাচন শেষ হলে বাড়ি ঘুরে আসবো। আমাকে সঙ্গে নিয়ে যাবে? তুমি যাবে? হ্যাঁ। তোমার বাড়ি? সে আর ভাবি না। না, এখন যাব না, থাক। যেদিন তোমার পরিচয় নিয়ে যেতে পারবো সেদিন আমি যাব। এখন তুমি কাজ করে এসো। পকেটে পয়সা না থাকায় পায়ে হেঁটে বাড়ি ফিরছিল অনিমেষ। পথ যদিও দীর্ঘ নয়, তবু তার মনে হচ্ছিল সে যেন উড়ে উড়ে যাচ্ছে। এত আনন্দ কেউ পায়? উপনির্বাচনটি নিয়ে উত্তর বাংলায় কোনো উত্তাপ নেই। কংগ্রেসের কাছে আসনটির সঙ্গে অনেক মর্যাদা জড়িয়ে আছে। যিনি এই আসনে দাঁড়াতেন তার নামটাই একটা মন্ত্র ছিল। ভদ্রলোকের মৃত্যুর পর তার ছেলে দাঁড়িয়েছেন এবার। কিন্তু এবার উপনির্বাচন বলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, বিরোধীরা মোটামুটি একটা সমঝোতায় এসে প্রার্থীদের সংখ্যা কমিয়ে এনেছে। মোটামুটি দ্বিমুখী লড়াই বলা যেতে পারে। উপনির্বাচনটি ঘিরে তাই কর্মীদের মধ্যে বেশ উত্তাপ ছড়াচ্ছে। কলকাতা থেকে এসে অনিমেষ সেটা প্রথম দিনই টের পেয়ে গেল। কিন্তু যারা নির্বাচন করবেন তাঁরাই নিরুত্তাপ। দাসপাড়ার পার্টি অফিসে বসে ওরা পরিকল্পনা করছিল। কলকাতা থেকে অনিমেষের সঙ্গে যারা এসেছেন তাঁরা নির্বাচনের কাজে অত্যন্ত অভিজ্ঞ। সৌমেন সেন বলে একজন প্রৌঢ় অনিমেষদের নেতা। তিনি বললেন, ডোর টু ডোর ক্যাম্পেইনেই ভালো ফল দেয়। কতগুলো গ্রুপে ভাগ হয়ে আমরা কাজে লাগতে পারি। মনে রাখতে হবে, এখানকার সাধারণ মানুষের একমাত্র জীবিকা চাষবাস। তাই আমাদের কথাবার্তা জমি এবং চাষ দিয়েই শুরু করা ভালো। আমি বলতে চাইছি, ওদের সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে ওরা আমাদের নিজেদের লোক বলে চিন্তা করে। লোকাল কমিটির একজন সদস্য কথাগুলো শুনে হাসলেন। আপনি যা বললেন তা শুনতে ভালো লাগলো, কিন্তু বাস্তবে বোধহয় এটা একদমই কাজে দেবে না। কারণ দরজায় দরজায় ঘুরলে কেউ আপনার সঙ্গে কথাই বলবে না। মোড়ল যা বলে দেবে তাই এদের কাছে শেষ কথা। মোড়ল দেখবে তাকে কোন দল কীরকম সুবিধে দিচ্ছে, তার উপর সে নির্দেশ দেবে। সবচেয়ে মুশকিল হলো এই মোড়লগুলোর বেশিরভাগই কংগ্রেসই। গত নির্বাচনের ফল দেখে বোঝা যায় মোট ভোটের 48% পেয়েছে কংগ্রেস। তাহলে 52% বিরোধী ভোট কতবার ভাগ হয়েছিল? অঙ্কের হিসেব যে এখানে মিলবে না সেটা কাজ শেষ হলেই বুঝতে পারবেন। অনিমেষ সেটা প্রত্যক্ষ করল। নির্বাচনের কোনো অভিজ্ঞতা তার ছিল না। এখনো সে নিজে ভোট দেয়নি। ভোটের দিনে ছেলেদের একটা মজার খেলা ছিল, কে কত জাল ভোট দিতে পারে তার উপর বাজি ধরা হতো। কিন্তু কলকাতা থেকে এখানে নির্বাচনের কাজে আসার সময় যে উৎসাহটা ওকে উত্তপ্ত করেছিল তা হলো সাধারণ গ্রামের মানুষকে দেখা, তাদের জানা। কলকাতা শহরে নির্বাচনী প্রচার সে দেখেছে। পার্কে পার্কে গরম গরম বক্তৃতা। লোকে ঠিক করেই রাখে কাকে ভোট দেবে এবং তাই দিয়ে চলে আসে। গ্রামে নিশ্চয়ই তা হবে না। শহর দিয়ে গ্রাম নয়, গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে। শিলিগুড়ি ছাড়িয়ে ইসলামপুরের দিকে এলেই দুপাশের যে গ্রামগুলো তার চরিত্র আলাদা। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা একটু একটু করে শিকড় গাড়ছে মাটিতে, কিন্তু যারা সংখ্যায় ভারী এবং মাটির কর্তৃত্ব যাদের হাতে, তাদের মেজাজটাও সব সময় টান টান। মুসলমান সম্প্রদায়ের এই আধিক্যই গ্রামগুলোর চরিত্র একটু অন্যরকম করেছে। এরা যা বোঝেন তার বেশি বুঝতে চান না কিছুতেই। কংগ্রেসের বিকল্প কিছু এদের ভাবনাতে আসে না। অনিমেষের কাজ এদের সঙ্গেই। এই এলাকার মানুষদের প্রভাবিত করতে হবে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে। অনিমেষদের পার্টির থেকে যে ভদ্রলোক প্রার্থী হয়েছেন তিনি মুসলমান। গতবার কমিউনিস্ট পার্টি থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হিন্দু ছিলেন বলেই কম ভোট পেয়েছিলেন, এমন কথা শোনা যায়। ব্যাপারটা চিন্তা করতেই ধাক্কা খেল অনিমেষ। তার মানে কোনো মতবাদ বা আদর্শ এখানে কাজ করছে না? তাহলে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্ট পার্টির কি পার্থক্য থাকলো? কথাটা সৌমেন বাবুকে বলতেই তিনি কিছুক্ষণ অনিমেষের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, মাও সেতুংয়ের একটা থিওরি হলো, 2 পা এগিয়ে যেতে মাঝে মাঝে 1 পা পিছিয়েও যেতে হয়।
অনিমেষরা ডোর টু ডোর ক্যাম্পেনে বেরিয়েছে। মানুষগুলো এত দরিদ্র যে সোজা হয়ে দাঁড়াবার কথাও অনেকে ভুলে গেছে। এই মানুষগুলোকে সচেতন করতে হবে, শ্রেণী সংগ্রামে উদ্বুদ্ধ করতে হবে। এরা নিজেদের অধিকার বোঝে না, ভাগ চাষি হয়ে ঠিকঠাক ভাগ পায় না। বড় কর্তার পার্টিকে ভোট দেয় কারণ বড় কর্তা বোঁদে খাওয়ান। অনিমেষ অন্তরঙ্গ হয়ে এক একজনকে বোঝাবার চেষ্টা করে। দেখো, তুমি যেমন একজন মানুষ যে দেশের জন্য খাবার উৎপাদন করছো ঘাম ঝরিয়ে। আচ্ছা, সোজা করে বলছি, তুমি নিশ্চয়ই চাও তোমার নিজের জমি হোক, ছেলেমেয়েরা ভরপেট খাক, ভালো জামা কাপড় পরুক, যে ফসল তুমি তৈরি করবে তার ন্যায্য দাম তুমি পাও, ঠিক কি না? দেখো, ভাগ্যে কিছু লেখা থাকে না, মানুষ নিজেই তার ভাগ্য তৈরি করে। দেশের মানুষকে সুস্থ সবল রাখার দায়িত্ব হলো তার সরকারের। আমাদের এই দেশ একদিন ইংরেজের অধীনে ছিল, তারা ছিল বিদেশি, এখান থেকে শোষণ করে নিয়ে যাওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য, সেটা বোঝা যায়। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতা হাতে নিল যারা, তারা এতগুলো বছর ধরে কি করলো? তারা গরিবের রক্তে নিজেদের সম্পদ আরো বাড়িয়েছে, কিন্তু দেশের কথা ভাবেনি, দেশের মানুষের জন্য কোনো চিন্তা করেনি, যার জন্য আজ তোমার জমি নেই, খাবার নেই। তুমি এদের সঙ্গে একা লড়তে পারবে না, এদের শক্তি অনেক, আর এদের মদত দিচ্ছে তোমার বড় কর্তার মতো ছাড় পোকারা। কিন্তু এদের শাস্তি দেওয়ার আরেকটা উপায় আছে, এই হলো সুযোগ। তুমি এবং তোমরা ইচ্ছে করলে এদের ছুঁড়ে ফেলে দিতে পারো রাস্তায়। কি করে? তোমরা যদি সামনের নির্বাচনে ভোট না দাও ওদের, তাহলে ওরা নির্বাচিত হতে পারবে না। মন্ত্রী না হতে পারলে দেখবে ওরা সব কেঁচো হয়ে যাবে। বলদ চিহ্নে নয়, তোমাদের উচিত কাস্তে হাতুড়িতে ছাপ দেওয়া। আমরা চাই সমস্ত সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। আমরা চাই যার জমি নেই সে নিজের চাষের জমি পাবে, যে ফসল সে উৎপাদন করবে তার উপযুক্ত দাম সে পাবে, যে কোনো কৃষকের সন্তান শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাবে, দেশের মানুষ না খেয়ে মরবে না। এই সব সম্ভব হবে যদি তুমি আমাদের নির্বাচিত করো। বড় ভালো লাগে বাবু এসব কথা শুনতে। সেবার ওনারাও তো এসব কথা শুনিয়েছিলেন, ওই বড় কর্তার দল, জোড়া বলদ যাদের ছাপ দিলাম সবাই, তারা। আপনি যেসব কথা শোনালেন তারা ওই সব খবর আমাদের দেখালেন, আর তাই শুনে শুনে বড় কর্তা আমাদের কত উৎসাহ দিলেন। কিন্তু কি হলো? আমাদের কোনো উন্নতি হলো? দেখো, কেউ কাউকে বাঁচাতে পারে না যদি সে নিজে বাঁচতে না চায়। তোমরা এই গ্রামের মানুষরা যদি এক হয়ে শোষণের বিরুদ্ধে না দাঁড়াও, তাহলে চিরকাল এভাবেই পড়ে পড়ে মার খাবে। বড় লোকের সেবা করে তোমার কি লাভ হচ্ছে? তোমরা এত ভীরু কেন? তোমরা নিজেদের শক্তি প্রয়োগ করো। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের একমাত্র অস্ত্র হলো নির্বাচন। ভোটের মাধ্যমে আমরা একটা সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে জনদরদি সরকার প্রতিষ্ঠা করতে পারি, যারা সাধারণ মানুষের কথা ভাবছে। ভোট হলো ওদের সঙ্গে যুদ্ধ করার প্রধান অস্ত্র। তখন থেকে এক কথা ঘ্যানর ঘ্যানর করবেন না। ভোট ফোট সব বুঝরু কি, ও দিলেও যা, না দিলেও তা। যে জেতার সে ঠিক জিতবেই। আজ জিতে গেলে নিচের দিকে তাকাবে না। কিসব কথা বলছিলেন? সবাই নাকি সমান হবে, পেট ভরে খেতে পাবে বলছিলেন না? সাই হবে। যত বুকুনি। ভোট ফোট না, যদি সবাই জোট করে গিয়ে কেড়ে করে নিতে পারি তবেই ফিরবে। ফালতু খোয়াব দেখাবেন না। সারাদিন গ্রাম ঘুরে বিকেলে একটা জমায়েত করলো ওরা। কমিউনিস্ট পার্টির প্রার্থীর পক্ষে জোরালো বক্তৃতা করে আবেদন জানালো ভোটের জন্য। কিন্তু অনিমেষ অনুভব করছিল এসব কথা কাউকেই স্পর্শ করছে না। রাত্রে শুয়ে শুয়ে অনিমেষ আরেকটি কথা ভাবছিল। নির্বাচনী প্রচার করতে এসে তারা জনসাধারণকে বোঝাচ্ছে, আমাদের ভোট দিন, আমরা আপনাদের সুখের রাজ্যে নিয়ে যাব। কংগ্রেসিরাও নিশ্চয়ই একই কথা বলছে। এ যেন ৩-৪টে সাবানের কোম্পানি দরজায় দরজায় নিজের প্রোডাক্টের গুণাগুণ বলে বেড়াচ্ছে বিক্রি বাড়াবার জন্য। এই দেওয়া নেওয়া পদ্ধতিতে কি কখনো কমিউনিজমের প্রতিষ্ঠা সম্ভব? এই কদিন নির্বাচনী প্রচার অনিমেষকে আরেকটি জিনিস শেখালো। কমিউনিস্ট নেতাদের বিখ্যাত উক্তিগুলো মানুষ নিজের প্রয়োজনে প্রয়োগ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যুদ্ধে কোনো কাজই অসঙ্গত নয়। নির্বাচনে জিততে হলে সব সময় থিওরি আঁকড়ে বসে থাকলে চলবে না, কারণ 2 পা এগোতে হলে 1 পা পিছিয়ে যেতে আপত্তি নেই। অস্থির অনিমেষ দাসপাড়া থেকে এক সকালে জলপাইগুড়ি রওনা হয়ে গেল, কাউকে কিছু না বলেই। কদমতলায় বাস থেকে নামতেই রিকশার হর্ন আর মানুষের চিৎকারে কান ঝালাপালা হয়ে গেল।
সঙ্গে একটি কাঁধে ঝোলানো ব্যাগ। অনিমেষ চুপচাপ হেঁটে রূপমায়া সিনেমার সামনে এসে দাঁড়ালো। প্রতি বছর শহরটা একটু একটু করে চেহারা পাল্টাচ্ছে। নতুন নতুন দোকান এবং তাদের সাজানোর ঢঙের অভিনবত্ব চোখে পড়ছে। রূপমায়ার আগের নাম ছিল আলো ছায়া। জীবনের প্রথম সিনেমা দেখেছিল সে এখানে। ছবিটার নাম দস্যু মোহন। খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। অনিমেষ খুশি খুশি মেজাজে চারপাশে তাকাচ্ছিল। চৌধুরী মেডিকেলের কাউন্টারে রামদা বসে আছেন। রামদার সঙ্গে কথায় কথায় অনিমেষ জানল দাদুর কানে একটা ঘা মতো হয়েছিল। ডাক্তার সন্দেহ করছে লেপ্রোসি। অনিমেষের মাথায় আর কিছু ঢুকছিল না। দাদুর কুষ্ঠ হয়েছে? থেকে থেকে শরীরে একটা কাঁপুনি আসছিল। রামদার দোকান থেকে বেরিয়ে অনিমেষ দ্রুত হাঁটা শুরু করল। সরু গলি দিয়ে হেঁটে এসে বাড়ির সামনে গেটটায় হাত রাখল অনিমেষ। বাড়িটাকে রং করা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু এখনো বেশ ঝকঝকে দেখাচ্ছে। কোথাও কোনো শব্দ নেই। ঝিম মেরে আছে চারধার। এখন দুপুর। বাইরের সব দরজা জানলা বন্ধ। অনিমেষ ভেতরে ঢুকে দরজায় শব্দ করল। বেশ কিছুক্ষণ সাড়া নেই। তারপরই একটা সরু কণ্ঠস্বর শুনতে পেল সে। কে এলো আবার? ওহেম, দেখো না একবার। অনিমেষের মেরুদণ্ডে কেউ যেন বরফ ঘষে দিল। এ কি গলা হয়েছে দাদুর? এবার পিসিমার গলা শুনল অনিমেষ। আপনি দেখুন না, আমার সময় নেই। কেন, কি রাজকার্য করছো তুমি? আমার পিন্ডি চটকাচ্ছি। এগুলো না রাঁধলে গিলবেন কি? যে রাঁধে সে কি চুল বাঁধে না? রান্না শেখাচ্ছে আমাকে। অনিমেষ চুপচাপ সংলাপগুলো শুনছিল। দাদু আর পিসিমার সম্পর্ক প্রায় আগের মতো থাকলেও মনে হচ্ছে কোথাও যেন সুরটা কেটে গেছে। অনিমেষ আরেকবার দরজায় টোকা দিল। দুপদাপ পায়ের আওয়াজ হচ্ছে। শব্দ করে দরজা খোলার সময় হেমলতা বিড়বিড় করছিলেন। আসার আর সময় পাই না এই ভর দুপুরে। দরজা খুলে যেতে ও হাসতে চেষ্টা করল, কিন্তু এ কি হয়েছে পিসিমার চেহারা? শুকিয়ে প্রায় দড়ি পাকিয়ে গেছে শরীর। গলা ভেঙে গেছে, গাল ভেঙে গেছে। বাবা, দেখুন কে এসেছে। অনিমেষ নিচু হয়ে প্রণাম করতেই উনি দু হাতে ওকে জড়িয়ে ধরলেন। হাই বাবা। হেমলতার মুখ অনিমেষের বুকে, এবং তখনই ফোঁপানি শুরু হলো। কান্নাটাকে আর ধরে রাখতে পারছেন না হেমলতা। দম বন্ধ গলায় শুধু উচ্চারণ করছেন, অনিমেষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। সেই স্বর্গ ছেঁড়া থেকে শৈশবে এই মহিলার সঙ্গে চলে আসার পর থেকে অনেক মান অভিমান এবং সুখের স্পর্শ পেয়ে সে যৌবনে পৌঁছেছিল। কিন্তু একদিকে শরীর শেখরের ব্যক্তিত্ব আর অন্যদিকে হেমলতার স্নেহের প্রশ্রয় তার বালককাল ও কৈশোর জুড়ে ছড়ানো। এটা তো অস্বীকার করা যায় না। আজ হেমলতা তার বুকে এমন করে ভেঙে পড়তে অনিমেষের নিজেকে সামলানো মুশকিল হচ্ছিল। অনেক কথা আছে অনি বাবা, তোকে পরে বলবো সব। আপনার নাতি এসেছে, কি কালো হয়ে গেছে দেখুন। কথাটা বলতে বলতেই হেমলতা ভেতরে ঢুকলেন। একটু আগের কান্নাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেন অনিমেষ এ বাড়িতে আসতেই তার সব সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো কিছু নিয়ে তাকে দুশ্চিন্তা করতে হবে না। অনিমেষ আড়ষ্ট পায়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। এই ঘরের আসবাব, চেহারা, এমনকি গন্ধটা অবিকল একই রকম রয়েছে। কিন্তু এই কি?
ভেতরে উঠোন জুড়ে যে কাঁঠাল গাছটা ছিল সেটা আর নেই। অনেকটা জায়গা ন্যাড়া দেখাচ্ছে এখন। আর তার ঠিক মাঝখানে বেতের রং ওঠা চেয়ারে আপাদমস্তক ঢেকে এই রোদে বসে আছেন শরীৎশেখর। বারান্দার কোণে এসে দাঁড়াতেই চোখাচোখি হলো। এইমাত্র সামান্য কদিনের ব্যবধানে একটা মানুষের চেহারায় এতখানি পরিবর্তন ঘটতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কাঁধের ব্যাগটাকে বারান্দার টুলের ওপর রেখে অনিমেষ উঠোনে নামল। কি হয়েছে আপনার? না না না, কাছে এসো না, কাছে এসো না, দূর থেকে কথা বলো। কেন, শোনোনি কিছু? হ্যাঁ, এখানে আসার পথে কেউ তোমায় বলেনি? লোকে আমায় আজকে দেখলেই সরে দাঁড়ায়। পাড়ায় একটা কম্পাউন্ডার পায় না যে আমাকে ইঞ্জেকশন দেবে, আর আর তোমাকে কেউ কিছু বললো না কেন? তোমার পিসিমা তো দরজা খুলে অনেকটা সময় নিল, সে কিছু বলেনি? সঙ্গে সঙ্গে হেমলতা রান্নাঘরের বারান্দা থেকে চিৎকার করে উঠলেন। আমি বলতে যাব কেন? আপনার দুর্গতির কথা আপনি বলুন। আমার তো আর ভীমরতি হয়নি আপনার মতো। শোনো শোনো, আমার কুষ্ঠ হয়েছে। জানি জানি জানি, সব কুষ্ঠ সংক্রামক নয়, তবু আমি ঝুঁকি নিতে চাই না। তাই কেউ এখানে আসুক আমি পছন্দ করি না। তোমার বাবাকে আমি জানিয়েছি, কিন্তু সে কথা শুনতে চায় না। এই সপ্তাহে একদিন এসে তোমার পিসিমার কাছে খবর নিয়ে যায়। শুনলি অনি বাবা, শুনলি ওনার কথা? অন্য কাউকে উনি রোগ ধরাবেন না, কিন্তু আমার বেলায় সে কথা একদম মনে পড়লো না। স্বার্থপর কিরকম দেখ তুই! সেই যে ছেলেবেলা থেকে গুমুট ফেলাচ্ছেন, তার থেকে আর নিস্তার নেই। নিজের শরীর তো আর আয়নায় দেখো না। হয় তুমি নয় আমি, যে কেউ আগে যেতে পারি। আমি ছাড়া তোমার আর কেউ নেই। এই বয়সে তোমার যদি আমার রোগ হয় তাহলে কি এমন বেশি হবে? আমার তো এই শরীরের ওপর কোনো মায়া নেই। গয়ায় গিয়ে মুক্ত পুরুষ হয়ে এসেছি, কিন্তু আমার ওপর তোমার তো খুব মায়া আছে। তাই তাই তোমাকে দূরে যেতে বলছি না। আর আর তা বললে যে কদিন বেঁচে আছি খাবো কি? ওই এক নেকাপনা, নিজে শ্রাদ্ধ করে এসেছেন, উদ্ধার করে দিয়েছেন আমাকে একেবারে। আর তাই জগতের উপর, শরীরের উপর ওর কোনো মায়া নেই। তাই যদি হবে, তাহলে রোগ হয়েছে বলে মানুষের সামনে যাচ্ছেন না কেন? ভাত একটু শক্ত থাকলে খাবার সময় আমার পিন্ডি চটকান কেন? এর নাম মুক্ত পুরুষ না? আপনার দুটো বউ যে আগে ভাগে মরে গেছে, সেটা তারা কপাল করে এসেছিল বলেই, বুঝলেন? পিসিমা, আপনি একটু চুপ করুন। তারপর দাদুর পাশে গিয়ে দাঁড়াতেই শরীৎশেখর চোখ বন্ধ করলেন। এখন ওর চামড়া কুঁচকে মুখের আদল দুমড়ে দিয়েছে। সময় বড় নির্মম। চাদরটা সরান, আমি দেখব। কুষ্ঠ কুষ্ঠ অনেক পাপ করেছি সারা জীবন, তার ফল। আপনি অশিক্ষিতের মতো কথা বলছেন দাদু। সামান্য কদিন আগেও আপনি এরকম কথা বলতেন না। চাদরটা সরান। শরীৎশেখর বুঝলেন আর প্রতিরোধ করে লাভ নেই। একান্ত অনিচ্ছায় তিনি মাথা থেকে চাদর সরালেন। অনিমেষ সতর্ক চোখে শরীৎশেখরের কানের দিকে তাকালো। বাঁ কানটা সামান্য ফুলেছে, লতির পেছন দিকটা ঘা হয়েছে বেশ। অন্য কানটা একদম স্বাভাবিক। অনিমেষ এই অল্প বয়সে অনেক কুষ্ঠরোগী দেখেছে। জীবনে প্রথমবার সেই তিস্তার ওপরে নৌকায় বসে থেকে শুরু করে কংগ্রেসের হয়ে বন্যার সাহায্য দেওয়ার সময় পর্যন্ত ওদের কাছ থেকে লক্ষ্য করেছে। আজ সেই সামান্য অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারল রোগটা
কুষ্ঠ নয়। আপনার ব্লাড সুগার আছে? জানি না, থাকলেও থাকতে পারে। পরীক্ষা করিয়ে দেখবেন। যদি রোগটা সেই কারণেই বেড়ে থাকে তাহলে স্বস্তি পাবেন, ঠিক চিকিৎসা হবে। লাভ কি? এই শরীরটা নিয়ে আমি এক ফোঁটা চিন্তা করি না। কিন্তু অন্য লোককে বিব্রত করছেন। বিব্রত না হলেই হয়। আপনি কানের কাছে ওই রোগ হয়েছে বলে চেঁচাবেন আর লোকে তা শুনবে না। শুনলাম ইঞ্জেকশন নিতে গিয়েছিলেন। হ্যাঁ, ডাক্তার সেন অনুমান করেছিলেন যদি হয় তাহলে লেপ্রোসির প্রাথমিক ওষুধপত্র এবং ইঞ্জেকশন লিখে দিতে বলেছিলাম। ব্যাস, নিজে নিশ্চিন্ত না হয়ে সেগুলো ব্যবহার করতে লাগলেন। দাদু, আপনি তো এরকম অবৈজ্ঞানিক চিন্তা কখনো করতেন না। হঠাৎ শরীরশেখর দু হাতে মুখ ঢাকলেন। কিছুক্ষণ তার শরীরটা নিশ্চল হয়ে রইল। জলপাইগুড়িতে ভর দুপুরের খরা রোদেও হাওয়া বয়। সেই হাওয়ায় দাঁড়িয়ে অনিমেষ নতুন চোখে দাদুকে দেখল। দাদু? শরীরশেখর খানিক বাদে মুখ তুললেন। একবার সতর্ক চোখে চারপাশে তাকিয়ে নিলেন। হেমলতাকে ধারে কাছে দেখতে না পেয়ে বললেন, বারান্দা থেকে টুলটা নিয়ে এসো। অনিমেষ সামনে বসলে শরীরশেখর কিছুটা সামলে বললেন, আমি আর পারছি না, এভাবে বেঁচে থাকতে আমি পারবো না। কি হয়েছে আমাকে বলুন। সারা জীবন আমি কিছু পাইনি। দুবার বিয়ে করেছিলাম, ভাগ্যে সইল না। বড় মেয়েটা সেই বাল্যকালে বিধবা হয়ে আমার ঘরে চেপে রইল। বড় ছেলে দুষ্ট গ্রহের মতো সারা জীবন আমার চারপাশে ঘুরছে আর আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না তো তোমার 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 বাবা আমাকে টাকা দেয়, কিন্তু আমি বুঝি সে বাধ্য হয়েই দেয়, কারণ তার মনে একটা নরম ভাব আমার সম্পর্কে আছে। কিন্তু আমার সমস্যা নিয়ে সে মাথা ঘামাতে চায় না। তার ভাইদের ব্যাপারে সে নাক গলাতে চায় না। ছোট জনের সম্পর্কে আমি কিছু ভাবি না। শুনেছি সে এখন মস্কোতে আছে। অনিমেষ সোজা হয়ে বসল। ছোট কাকা প্রিয়তোষ এখন মস্কোতে? কথাটা সে জানত না। কমিউনিজম শব্দটা যার জন্য সে প্রথম শুনেছিল তিনি নাকি পরবর্তীকালে সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন, এরকম কথা কানে এসেছিল। এখন দাদুর মুখে ছোট কাকার রাশিয়ায় থাকার খবর পেয়ে সব হিসেব গুলিয়ে গেল তার। প্রিয় ইজ ডেড টু মি। যে ছেলে ওই অবস্থায় গিয়ে নিজের বাবাকে স্মরণ করে না, তার কোনো অস্তিত্ব আমি স্বীকার করি না। ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সারা জীবন সে শুধু অসম্মানের কারণ হয়ে থাকলো। তোমার তোমার মাকে নিয়ে এসেছিলাম নিজে পছন্দ করে, সেও চলে গেল। সারা জীবন আদর্শ নিয়ে কঠোর মানুষ হয়ে কাটিয়ে এইসব জুটল। ধর্ম কর্ম কোনোদিন আমি মানতে পারিনি। শান্তির জন্য সেখানে যাওয়া কাপুরুষতা বলে ভাবতাম, কিন্তু গত কয়েক বছরে আমি শেষ হয়ে গেছি। তোমার বাবা যে টাকা দেয় তাতে চলে না। এর কাছে ওর কাছে হাত পাতি, নিজেকে কেমন ভিখিরির মতো মনে হয়। রাস্তায় হাঁটতে গিয়ে শুনতে পাই কেউ
কেউ অবাক হয়ে বলছে এই বুড়োটা এখনো বেঁচে আছে। আমার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে বুঝে তোমার জ্যাঠা যখন এসে জুড়ে বসেন তখন আমি প্রতিবাদ করতে পারি না। ভাবলাম নিজের শ্রাদ্ধ করে এলে শরীরের প্রতি জগতের প্রতি কোনো মায়া থাকবে না। ভুল ভুল ভুল, সব ভুল। অনিমেষ, আত্মহত্যা করতে পারবো না, কিন্তু এই দীর্ঘ জীবন বেঁচে থাকার মতো পাপ আর কিছু নেই না। কুষ্ঠরোগ একটা বাহানা। কাজ হয়েছে খুব। যেই শোনে আমার কুষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে উদ্ধার করে পালিয়ে যায়, সব পালিয়ে যায়। তোমার জ্যাঠা মশাই আর কাছে ঘেঁষছে না, ছোট পিসি আসবে না, আমি যতদিন বেঁচে আছি। শুধু তোমার বাবা মনে হয় কথাটা আধা বিশ্বাস করেছে। প্রতি সপ্তাহে আসে, আমার আপত্তি বলে ও কাছে আসে না। শহরের লোকজন প্রায় একঘরে করে দিয়েছে আমাকে। যতই আধুনিক হোক, মানুষ যখন কল্পনা করে নিজের শরীরের মাংস খসে খসে পড়ছে তখন সব আধুনিকতা ফুস করে উধাও হয়ে যায়। আমাকে এখন কেউ বিরক্ত করে না। আমার যা কিছু অভাব তাই নিয়ে একা একা চুপচাপ বসে থাকি। শুধু তোমার পিসিমাকে ঠকাতে আমার খারাপ লাগছে। মেয়েটা আমার যাই হোক আমাকে ছেড়ে যাবে না, কুষ্ঠ বলে সে আঙুলই দেয় না। অনিমেষ অবাক হয়ে গিয়েছিল। এভাবে কোনো মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে কখন, কেন? এই সময় হেমলতা হড়বড় করে বারান্দায় চলে এলেন। হ্যাঁ রে বাবা, একটা তো বেজে গেছে। দেখ দেখি, আমি একদম ভুলে গেছি। হ্যাঁ রে, তুই খেয়ে এসেছিস? না হলে আবার রান্না শুরু করে। হ্যাঁ, আসলে কি জানিস তো, শুধু সেদ্ধ ভাত ছাড়া তো আমরা আর কিছু খাই না। গোয়ালাটা যা বাজার করে দেয়। আমি শুধু স্নান করব, আসার সময় খেয়ে এসেছি। খেয়ে এসেছিস? ঠিক বলছিস তো অনি বাবা? ঠিক বলছি, আপনি চিন্তা করবেন না। বেশ, তাহলে স্নান করে একটু বাতাসা দিয়ে জল খাস। হ্যাঁ, তুই স্নানটা করে নে বরং। গল্প করতে করতে বাবার আর খেয়াল নেই। দাঁড়া, বাবাকে বলি, আসুন খাবেন। শরীৎ শেখর কোনো রকমে উঠে দাঁড়ালেন। অনেকটা বেঁকে গেছেন এরই মধ্যে। হাঁটতে গিয়ে টলে গেলেন শরীৎ শেখর। অনিমেষ চট করে তাকে ধরে ফেলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটিয়ে আনল। শরীৎ শেখর ফিস ফিস করে বললেন, মনে রেখো, আমার কুষ্ঠ হয়েছে। স্নান সেরে বাইরে বেরোতেই মনে হলো পেটের মধ্যে আগুন জ্বলছে, অথচ এখন আর খাওয়ার কথা বলা চলে না। চুল আঁচড়ে সে রান্নাঘরের সামনে আসতেই দৃশ্যটা চোখে পড়ল। চামচে করে দাদু ভাত মুখে দিচ্ছেন, আর পিসিমা একটা হাত পাখা নিয়ে বাতাস করতে করতে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ একটা ঢোক গিলতে গিয়ে দাদু কাশতে শুরু করলেন। সমস্ত শরীর বেঁকে চুরে একাকার, চোখ উল্টে যাচ্ছে। ওই দেখো আবার কাশছে। আস্তে আস্তে, একটু কথা শুনে না। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, জল খাবেন একটু। হ্যাঁ, ষাট। অনিমেষ ভয় পেয়ে এক লাফে দাদুর সামনে গিয়ে হাজির হলো। একটু সামলে ঘাড় নেড়ে দাদু উঠে পড়লেন। তারপর এগিয়ে বেসিনে ঝুঁকে পিসিমার দেওয়া জলে মুখ ধুতে লাগলেন।
অনিমেষ কিছুটা নিশ্চিন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতেই বমির শব্দ শুনতে পেল। এতক্ষণ যা খেলেন সব বমি করে দিলেন? ছি 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 ছি, এরকম করলে শরীর টিকবে কি করে? হ্যাঁ, দেখলি অনি বাবা, কাণ্ডটা দেখলি? হ্যাঁ। তোয়ালেতে মুখ মুছে শরীরশেখর আবার বাইরে এসে বসলেন। অনিমেষ দেখল দাদু এখনো হাঁপাচ্ছেন। কাছে গিয়ে বসতেই হাসবার চেষ্টা করলেন। এখন কেমন বোধ করছেন? ভালো। পেটে কিছু পড়লেই খারাপ বোধ হয়। একটা প্লেটে বাতাসা আর জল নিয়ে পিসিমার সামনে দাঁড়াতেই অনিমেষ খেয়ে নিল। অত্যন্ত সামান্য, কিন্তু খেয়ে নিতেই খিদে বোধটা চাপা পড়ে গেল। পিসিমা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বাবা, কদিন ছুটি তোর? পুজোর কটা দিন থাকবো। পুজো তো 2 দিন বাকি, তা এখানে থাকবি না স্বর্গ ছেড়াই যাবি? আজ একটু ওখান থেকেই ঘুরে আসি। সেই ভালো। আমি আজকাল আর মাছ ডিম রাঁধতে পারি না রে। এইরকম নিরামিষ ঘ্যাট তোর ভালো লাগবে না বাবা। পিসিমা চলে যেতে দাদু বললেন, মানুষ সব সময় প্রিয়জনকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু একা একা থাকতে থাকতে একটা সময় আসে যখন অন্য লোকের ছায়াও সহ্য হয় না। অনিমেষ বুঝতে পারল পিসিমা দাদুর এখনকার যে জীবন তা তাদের সুবিধে অসুবিধে নিয়ে নিজেদের মতো করে তৈরি। সেখানে একদিনের জন্য এসে দাঁড়ালেও সেই নিয়মটা ওদের পাল্টাতে হবে। তার চেয়ে স্বর্গ ছেড়ায় চলে যাওয়াই উচিত। শুনছেন গপ্পবীরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার ৫ম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। তিস্তার ওপর সুন্দর ব্রিজ তৈরি হয়ে যাওয়ায় জলপাইগুড়ি থেকে স্বর্গ ছেড়া মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আগের আসাম রোড এখন নাম পাল্টে ন্যাশনাল হাইওয়ে হয়েছে। ডুয়ার্সে লোক বাড়ছে। পূর্ব বাংলার মানুষেরা এখানে স্থায়ী বসতি করেছেন। জনসংখ্যা বাড়ছে, কিন্তু ধূপগুড়ির পরই কেমন একটা পাহাড়ি গন্ধ নাকে আসে। আংরা ভাষা নদী পেরিয়ে এসে রাস্তাটা বাঁক নিতেই বুকের ভেতরটা আচমকা হালকা হয়ে গেল। খুব শান্ত একটা আরাম বোধ তীর তীর করে সমস্ত শরীরে জুড়ে বসল। এখন বিকেল। শেষ আলোর রঙে এক ধরনের মায়া জড়ানো থাকে। দূরের খুঁটিমারি জঙ্গলের মাথায় নেমে আসা সূর্যের দিকে তাকালে সেই মায়াটাকেও যেন স্পর্শ করা যায়। অনিমেষ নেমে পড়ল, হাঁটতে লাগলো। এই বিকেলে মনে হচ্ছে কেমন একটা ঝিমুনি চারধারে। বারান্দায় উঠে বন্ধ দরজা দেখে সে একটু ঘুরে বাগানের টিনের দরজা খুলে ভেতরের উঠোনে ঢুকল। কাউকেই দেখা যাচ্ছে না। এদিকের লিচু গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে গেছে। উঠোন পরিষ্কার, তুলসী তলাটা নিকোনো। কয়েক পা এগোতেই অনিমেষ থমকে দাঁড়ালো। সেই বুড়ো কাঁঠাল গাছটা নেই। অনিমেষের মনে হলো এই বাড়ি থেকে তার ভালো লাগার স্মৃতিগুলো একটা একটা করে এইভাবে সরে যাবে ভেবে মন খারাপ হয়ে গেল ওর। উঠোন ধরে একটু এগোতেই রান্নাঘর চোখে পড়ল। রান্নাঘরের দরজার আড়ালে ছোট মায়ের শরীরের অর্ধেকটা দেখা গেল। কে? ও মা, তুমি? কি আশ্চর্য! কোত্থেকে এলে? অনিমেষ ছোট মাকে দেখছিল। একটা মানুষের চেহারা এত দ্রুত পাল্টে যেতে পারে।
গোলগাল মুখ, শরীর বেশ ভারী, মাথার সামনের দিকে চুল একটু হালকা, দস্তুর মতো গিন্নি গিন্নি ভাব এখন। সেই রোগাটে অল্প বয়সী শরীরটা একদম হারিয়ে গেছে। কি দেখছো অমন করে? মা কি ছিলেন, কি হয়েছেন? মায়ের সঙ্গে ইয়ার কি? খুব মোটা হয়ে গেছি না? বিশ্রী দেখাচ্ছে? এতদিনে তোমাকে মা মা দেখাচ্ছে। কথাটা বলার সময় অনিমেষের খেয়াল হলো ছোট মার কোনো ছেলে পুলে হয়নি। কিন্তু নিজের চেহারাটা কি আয়নায় দেখা হয়? কি ছিঁড়ি হয়েছে, রোগা, মাথায় বাবুই পাখির বাসা, মুখে একরাশ জঙ্গল, খেতে পাও না নাকি? এই চেহারা নিয়ে তুমি দেশের কাজ করবে? দেশের কাজ? এ খবর তোমাকে কে দিল? বলছি, আগে বারান্দায় উঠে আরাম করে বসো, হাত মুখ ধো। তোমার বাবা বলল এবার আসবে না তুমি, কিন্তু আমার মন বলছিল ঠিক আসবে। দেখো তো কেমন মিলে গেল। আহ, দাঁড়িয়ে রইলে কেন? হাত মুখ ধোয়ার পর ভেতরের বারান্দায় বসে মুড়ি মুড়কি দিয়ে চা খেতে খেতে অনিমেষ ছোট মায়ের মুখের দিকে তাকিয়ে সব কথা শুনল। তার কাজকর্মের কথা এখানে পৌঁছে গেছে, এমনকি অ্যারেস্টেড হয়ে থানায় যাবার গল্প নীলার বাবাই জানিয়েছেন এখানে। সে চিঠি পাবার পর থেকে মহিতোষ নাকি খুব গম্ভীর হয়ে গেছেন। আমার সঙ্গে তো কোনোদিন মন খুলে কথা বলেন না, কিন্তু তোমার জন্য উনি খুব ভেঙে পড়েছেন, এটা বুঝতে পারছি। তোমার কি পড়াশোনা করার ইচ্ছে নেই? এমএ পরীক্ষা দেব, তোমাদের কোনো চিন্তা নেই। তাহলে তোমার বাবা এত ভাবছে কেন? এমএ পাশ করলেই তো তুমি বড় চাকরি পেয়ে যাবে, তাই না? নাও পেতে পারি, এদেশে এমএ পাশের চেয়ে চাকরির সংখ্যা কম। তোমরা সব কেমন আছো? তুমি কি জলপাইগুড়ি হয়ে আসছো? কেন? তোমার দাদুর মানে খুব খারাপ অসুখ হয়েছে। ঠিক এই সময় বাইরের দরজায় শব্দ হলো। সঙ্গে সঙ্গে ছোট মা উঠে দাঁড়ালেন। উনি এসে গেছেন। শোনো, উনি বকাবকি করলে চুপ করে থেকো, মানুষটা খুব অশান্তিতে আছে তো। দ্বিতীয়বার শব্দটা হতেই ছোট মা দ্রুত ছুটে গেলেন। চা খাওয়া হয়ে গিয়েছিল। অনিমেষ উঠে দাঁড়ালো। মহিতোষের সঙ্গে এবার মুখোমুখি হতে হবে, কিন্তু কোনো রকম আড়ষ্টতা বোধ করছে না সে। ঘরের ভেতরে জুতোর শব্দ এবং ছোট মায়ের চাপা গলা শুনতে পেল অনিমেষ। অনি এসেছে একটু আগে। মহিতোষের গলা শোনা যাচ্ছে না। মিনিট কয়েক পরে মহিতোষ খালি পায়ে বারান্দায় বেরিয়ে আসতেই অনিমেষ কাছাকাছি হল। ছেলের দিকে এক পলক তাকিয়ে মহিতোষ জিজ্ঞাসা করলেন, কখন এলি? এখন তো ট্রেন ছিল না, জলপাইগুড়ি হয়ে এলি? শুনেছিস আমি গেলে আমার সঙ্গেও দেখা করে না। আমি কি করব বুঝতে পারি না। চোখের সামনে আত্মহত্যা করছেন উনি। আমি আমি পাগল হয়ে যাব। মহিতোষ একটা মোড়া টেনে নিয়ে বসলেন। অনিমেষ দুহাত বুকের ওপর ভাঁজ করে দরজার পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। স্বর্গ ছেঁড়ায় সন্ধে নেমে গেছে। পাতলা তুলোর মতো আঁধারে বসে থাকা মহিতোষের দিকে তাকিয়ে অনিমেষের ছটফটানি শুরু হয়ে গেল। ঝড়ে বিধ্বস্ত গাছের মতো লাগছে উঁকে। বাবাকে এমন করে ভেঙে পড়তে দেখে অনিমেষের খারাপ লাগছিল। মহিতোষ এর মধ্যে বেশ রোগা হয়ে গেছেন, মাথার চুল প্রায় সাদা। ছোট মা লণ্ঠনটা হাতে নিয়ে ভাঁড়ার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। দাদু খুব কষ্টে আছেন, তবে দাদুর কষ্ট আপাতত অর্থের। তুমি যা দাও তাতে কুলোয় না। জ্যাঠামশাই ছোট পিসিমা তো আছেনই, আমরাও বোধহয় ওকে শান্তিতে থাকতে দিতে পারিনি। জানি না, আমি তো ছেলে হিসেবে কখনো কর্তব্যে ত্রুটি রাখিনি। তোকে টাকা পাঠিয়ে সাধ্যের মধ্যে যতটা সম্ভব ওকে দিই, কিন্তু প্রয়োজন হলে আমার কাছে চাননি কেন? মুখে টুখে গা দেখলি? না, কারণ ওর লেপ্রসি হয়নি। কি? এবার
অনিমেষ সমস্ত কথা খুলে বলল। ভেবেছিল এসব শুনলে ছোট মা এবং বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তার বদলে সম্পূর্ণ অন্য ব্যাপার ঘটল। মহিতোষ শিশুর মতো কাঁদতে আরম্ভ করলেন। দু হাতে মুখ ঢেকে তাঁর ফোঁপানি সামলাতে পারছিলেন না। ছোট মা আস্তে আস্তে বারান্দা থেকে নেমে রান্নাঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ বাদে মহিতোষ শান্ত হলেন, কিন্তু অনিমেষ বুঝতে পারছিল এখনো কথা বলার মতো মনের অবস্থা তার হয়নি। ব্যাপারটা ঘোরাতে এসে বলল, দেবব্রতবাবুর চিঠি পেয়েছ? হ্যাঁ হ্যাঁ, ওর মেয়ের সঙ্গে তো দেখা হয়। বেশ কিছুদিন দেখা হয়নি। কেন? তুই ওদের বাড়ি যাস না? সময় পাই না। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। এমন একটি ছেলেকে বিয়ে করেছে যে মোটেই ওর যোগ্য নয়। দেবব্রত বাবুর সঙ্গে এ নিয়ে খুব ঝগড়া হয়েছে ওর। তিনি মেয়ের মুখ দর্শন করবেন না বলে জানিয়েছেন। নীলা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে? অনিমেষ যেন আকাশ থেকে পড়ল। নীলার মতো প্র্যাকটিক্যাল মেয়ে এমন কাজ করল? কয়েকদিন আগে শচীন ওর সম্বন্ধে কিছু কথা বলতে চেয়েছিল, তা কি এই ব্যাপারটাই? কাকে বিয়ে করল নীলা? ছেলে মেয়েদের উপর যদি ভরসা না রাখতে পারি তাহলে বেঁচে থাকবো কি জন্যে? সাবালক হলে প্রত্যেকের নিজের মতো চলার স্বাধীনতা আছে, কিন্তু সেই সঙ্গে মনে রাখা উচিত যারা তাকে ঘিরে এতদিন স্বপ্ন দেখে এলো তাদের প্রতি একটা দায়িত্বও তো রয়েছে। তো জ্যাঠামশাই বা কাকা সেটা মনে রাখেনি, কিন্তু আমার পক্ষে তো এড়ানো সম্ভব হয়নি। অনিমেষ বুঝতে পারছিল এসব কথা তাকে উদ্দেশ্য করেই বলা। চুপচাপ সে অন্ধকারের দিকে তাকিয়ে বসে থাকল। এর মধ্যে একসময় মহিতোষ উঠে বাথরুমে গেছেন। অন্ধকারে চোখ রেখে অনিমেষ বুঝতে পারল একটা বয়স হলে খুব নিকট সম্পর্কগুলোর মধ্যে ছোট বড় দেওয়াল তৈরি হয়ে যায়। দাদু পিসিমা যে বিচ্ছিন্ন জগতে বাস করছেন তার সঙ্গে বাবা এবং ছোট মায়ের খুব একটা ফারাক এখন নেই। রুটিন মতো মহিতোষ তাসের আসরে চলে গেলে অনিমেষ ভেবেছিল ছোট মায়ের সঙ্গে বসে গল্প করবে, কিন্তু এই ছোট মাকে দেখার পর থেকেই সেই কৈশোরের ছেলে মানুষ মেয়েটিকে সে খুঁজে পাচ্ছিল না। রাত বেশি হয়নি দেখে সে বাড়ি ছেড়ে স্বর্গছেঁড়া ঘুরতে বেরিয়ে পড়ল। মাঠ পেরিয়ে বড় রাস্তায় আসতেই অনিমেষ টর্চের আলোগুলো দেখতে পেল। রাস্তার দুধারে ঝাঁকড়া লম্বা গাছগুলোর গায়ে নিচ থেকে আলো ফেলা হচ্ছে যাতে বাদুড় শিকার করা যায়। এই অন্ধকারে দাঁড়িয়ে অনিমেষের মনে হল পশ্চিমবঙ্গের এখানে ওখানে বিপ্লবের যত কথাই হোক, কমিউনিজমের বিভিন্ন ব্যাখ্যা এবং প্রচার যাই চলুক না কেন, সাধারণ মানুষের ভঙ্গুর এবং অন্ধ আর্থিক দীনতা প্রসূত আদিম জীবন একটুও পাল্টায়নি। এদিকে বিদ্যুৎ নেই, কিন্তু ওপাশের স্বর্গছেঁড়া আলোয় ঝলমলে। চা বাগানের কোয়ার্টার ছাড়িয়ে সে বাজার এলাকায় ঢুকল। চমকে যাওয়ার মতো পরিবর্তন হয়েছে জায়গাটার। এত রকমের দোকান স্বর্গছেঁড়ায় কখনো ভাবা যায়নি। হাঁটতে হাঁটতে চৌমাথায় চলে এলো অনিমেষ। চারধার দিনের মতো পরিষ্কার। স্বর্গছেঁড়া তার সেই রহস্যময় চেহারাটা হারিয়ে ফেলেছে। পুরনো বন্ধু বান্ধবদের খোঁজ করতে ইচ্ছে করছিল। কয়েক পা এগোতেই থমকে গেল সে। তাদের পার্টির অফিস হয়েছে স্বর্গছেঁড়ায়। অফিস ঘরের সামনে রাস্তার উপর কয়েকজন অচেনা মানুষ কুলতানি করছে। হঠাৎ অনিমেষের খেয়াল হলো সে কাউকে না জানিয়ে নির্বাচনী প্রচার কর্ম ছেড়ে চলে এসেছে। এই জন্য তাকে নিশ্চয়ই কৈফিয়ত দিতে হবে। বলা যায় না, পার্টি বিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করাও হতে পারে। বহিষ্কার কথাটা মনে হতেই সুভাষদার কথা মনে এলো অনিমেষের। সে তো ভেতরে ঢোকার অনুমতিই পায়নি, তাই বহিষ্কার হবার যোগ্যতাও নেই তার।
শুধু দলের হয়ে কাজকর্ম করতে তাকে আর দেওয়া হবে না। একদম না বলে কয়ে চলে আসাটা অন্যায় হয়েছে, এই কারণে শাস্তি পাওয়া সঙ্গত। কিন্তু গতকাল রাত্রে মনে হয়েছিল এই নির্বাচনী প্রচার ব্যাপারটা পুরোটাই ভাঁওতা। কমিউনিজমে যারা বিশ্বাস করে তারা কেন জনসাধারণের কাছে ভোট ভিক্ষে করবে? পার্টি অফিসের সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেরই নজর পড়েছিল। এমন সময় ভেতর থেকে নিজের নাম ভেসে আসতে শুনল অনিমেষ। অনি। আর তারপরেই বিশুকে দেখতে পেল দরজায়। চেহারাটা খুব খারাপ হয়ে গেছে বিশুর। পাজামা, হ্যান্ডলুমের পাঞ্জাবি পরায় মনে হচ্ছে একটা হ্যাঙ্গারে সেগুলোকে টাঙিয়ে রাখা হয়েছে। অনিমেষ এগিয়ে গেলে বিশু জিজ্ঞাসা করল, কবে এলি? আয় ভেতরে আয়। ছোট ঘর, শতরঞ্চি ও পাতা, একদিকে কিছু পোস্টার স্তূপ করে রাখা, 2-3 জন লোক একটা লিস্ট নিয়ে কাজ করছে। দেওয়ালে লেনিনের ছবি। এখানে পার্টি অফিস হয়েছে জানতাম না তো। কি জানিস তোরা? শহরে থেকে গ্রামের খবর রাখিস? তুই পার্টি করছিস সেটাও জানতাম না। কিছু হলো না, না পড়াশোনা না চাকরি, পার্টির কাজ করছি। একটা নিয়ে তো থাকতে হবে। তবে এটা করার জন্য একটা উপকার হয়েছে বুঝলি। সুনীল পালের সমিলে সামনের মাস থেকে জয়েন করব। সুনীল পাল এ তল্লাটের একজন বিখ্যাত কাঠের ব্যবসায়ী, কিন্তু পার্টি করলে তিনি কেন চাকরি দেবেন সেটা বুঝতে পারল না অনিমেষ। বুঝিয়ে দিল বিশু। ওদের মিলে মারাত্মক ধরনের শ্রম বিরোধ হয়েছিল। শিবুদা আমাদের লোকাল কমিটির সেক্রেটারি, উনি মিটিয়ে দেন। আজই এই প্রতিশ্রুতিটা পাওয়া যায়। কিন্তু এটা তো প্রতিক্রিয়াশীলদের ঘুষ। প্রতিক্রিয়াশীল? বড়লোক হলেই প্রতিক্রিয়াশীল হবে? কি চিন্তা সব। তাছাড়া আমরা সমাজের চারধারে ছড়িয়ে পড়তে চাই, সেজন্য কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। শুনেছি বিড়লা টাটাদের পিয়ারও যারা, তারা এককালের পাক্কা কমিউনিস্ট। তাহলে তোরা নিজেদের প্রয়োজনে পার্টি করছিস? কে করছে না অনিমেষ? সবাই করছে। আমরা পাক তুলব আর নেতারা চাটনি খাবে? এই দেশের মানুষ কখনোই কমিউনিস্ট হবে না। তারা যেই নিজের স্বার্থে ঘা পড়বে তখনই কমিউনিজমকে বাতিল করবে। জানিস বাপি এখন বড় বিজনেসম্যান। 10টা ট্যাক্সি, গোটা 4 লরি, 2 নম্বর করে লাল হয়ে গেছে। শালা এখন কংগ্রেসকে ব্যাক করে, আবার আমরা চাইলেও পয়সা করি দেয়। তা তুই কলকাতা থেকে এলি না জলপাইগুড়ি হয়ে? আমি দাসপাড়ায় এসেছিলাম ইলেকশনের কাজে। ইলেকশন? তোদের পার্টির হয়ে প্রচারের জন্য। গুরু তুমি আমাদের লোক? শালা এতক্ষণ নকশা করছিলে। তবে ওখানে কংগ্রেসকে হারানো মুশকিল, কেমন বুঝলি? আমি না বলে কই চলে এসেছি। আমার মনে হচ্ছে পার্টি যা করছে তার কোনো ভিত্তি নেই। সব কিছুর মানে থাকে নাকি? আমরা যদি ক্ষমতা পাই কোনো দিন, তাহলে সুদে আসলে পুষিয়ে যাবে। তাতে দেশের কি হবে? একটু একটু করে পাল্টাবে। এই রাষ্ট্রনৈতিক কাঠামোয় এর চেয়ে বেশি কিছু আশা করাই অন্যায়। তুই চলে এসে ঠিক করিসনি, কিন্তু আখেরে নিজেরই ক্ষতি করলি। সে রাতে বাড়ি ফেরার পথে অন্ধকারে হাঁটতে হাঁটতে এবং কিছুদিন পরে কলকাতামুখী ট্রেনের কামরায় বসে অনিমেষ একটা সিদ্ধান্ত নিল। এখন চুপচাপ দেখে যাওয়া দরকার। সে যেমন পার্টির পথ মেনে নিতে পারছে না, তেমনি ওর মতো অনেকেই সে কথা ভাবতে পারে। তাই সময় এলে পথ পরিষ্কার হতে বাধ্য। এই সময় সে পরীক্ষাটা দিয়ে দিতে পারে। মহিতোষ তাকে একটুও গালমন্দ করেননি। এ থেকেই বোঝা যায় তাকে পেছনে জড়িয়ে রাখার মতো কেউ নেই। এই দেশে MA পাশ করা নিতান্তই অর্থহীন। তবু কাউকে খুশি করার জন্য আমাদের তো প্রতিনিয়ত অনেক অর্থহীন কাজ করে যেতে হচ্ছেই। এই যেমন পার্টি করছি, এমন অহংকার করা। অনিমেষ ভেবেছিল পার্টি থেকে শাস্তি পাবে, তবে দাদুর লেপ্রেসির কথা শুনে বিমান, সুদীপ চমকে গেল। আমরা যতই মুখে প্রগতির কথা বলি না কেন, এই সব অকারণ আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। ওদের বিশ্বাস করানোর জন্য সঙ্গে জোর দিয়ে অনিমেষ এটাও বলল, শহরের অনেকেই জানে এখন দাদুর কথাটা। ওই খবর পাওয়ার পর আমার মাথা ঠান্ডা থাকতে পারে? আমার ছেলেবেলায় দাদুর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ব্যাপারটা যে এত তাড়াতাড়ি চুকে যাবে বুঝতে পারেনি অনিমেষ।
কংগ্রেসের অবস্থা এখন ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। পশ্চিম বাংলার কংগ্রেসীরা বিধান রায়ের পর নিজেরা কে কতখানি স্থবির প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে পড়েছেন। তাঁদের অন্ধবিশ্বাস গান্ধীজির নামের মধ্যে একটা জাদু মন্ত্র আছে, যার দ্বারা দেশের মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যায়। তাঁরা যে মেহনত করে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, তার দাবিতে চিরকাল তাঁদের গদিতে বসিয়ে রাখা দেশবাসীর পবিত্র কর্তব্য। এই বুর্জোয়া ডেমোক্রেসি দিয়ে সমাজতন্ত্র হয় না। এদিকে বামপন্থী দলগুলো নির্বাচনের মাধ্যমে কংগ্রেসকে সরাতে চাইছে, কিন্তু পাশাপাশি আর একটা ব্যাপার অনিমেষ লক্ষ্য করছিল। জনগণের একাংশ এর থেকে মুক্তি পাবার আশায় ক্রমশ রাজনৈতিক পরিবর্তন কামনা করতে শুরু করেছে। এই চেতনাটাকে কাজে লাগাচ্ছে বামপন্থীরা। অনিমেষ বিমান সুদীপের সঙ্গে মিশে গেল। আজকাল অনিমেষের হাতে তেমন পয়সা কড়ি থাকে না। এবারে বাবার কাছে সে মুখ ফুটে বেশি টাকা চাইতে পারেনি। দাদুর অবস্থা দেখার পর তা সম্ভবও নয়। পরমহংসের মতো টিউশনই যে তার পক্ষে করা সম্ভব নয়, এটা সে বুঝতে পেরেছে। সামান্য কটা টাকার জন্য ওরকম বাঁধা জীবন মেনে নেওয়া অসম্ভব, অথচ কোনো আশু সমাধান নেই। দ্বিতীয় যে ব্যাপারটা জলপাইগুড়ি থেকে ফিরে এসে অনিমেষ শুরু করলো, সেটা হলো পড়াশোনা। সব কাজ চুকিয়ে রাত্রের খাওয়ার পর বই নিয়ে বসতো অনিমেষ। অনিমেষ ঠিক করলো, যাই হোক না কেন এমএটা এবারেই সম্মানের সঙ্গে পাশ করতে হবে। পাশ করলেও অন্ধকার, এসব জেনেও করতে হবে, কারণ নিজেকে অযোগ্য ভাবতে সে রাজি নয়। মাধবীলতা এখন অদ্ভুত চুপচাপ। দাসপাড়ার অভিজ্ঞতা এবং তার পরের ঘটনা অনিমেষ ওকে বুঝিয়ে বলেছে। মাধবীলতা শুনেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেন অনিমেষ যা করবে তা সে বুঝে সুঝেই করবে। ক্রমশ মেয়েটা যেন তার উপর নির্ভরতা বাড়িয়ে ফেলছে। এই নির্ভরতা প্রতি মুহূর্তের অর্থনৈতিক চাহিদা নয়, মানসিকতার। অনিমেষ কোনো অন্যায় করতে পারে না, এরকম একটা বিশ্বাস মাধবীলতার মনে অটল। এরকম মেয়েকে আঘাত দেওয়া যায় না। অনিমেষ অনুভব করে, মাধবীলতা তার জীবনে থাকলে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারবে না। এর মধ্যে ভিয়েতনামে আমেরিকা তার চূড়ান্ত আঘাতটি হানল। কিন্তু এই নৃশংস আঘাতেও ভিয়েতনামীরা ভেঙে পড়ল না। আমেরিকানরা কোণঠাসা হয়ে যাচ্ছে। পরপর কয়েকদিন ওরা আমেরিকান দূতাবাস আর চৌরঙ্গি তথ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ করল। আমেরিকার রাষ্ট্রপতির কুশপুত্তলিকাও পোড়ালো। ট্রাফিক বন্ধ। নেতারা জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন ভিয়েতনামীদের সপক্ষে। কিন্তু ট্রাম বাস বন্ধ হয়ে যাওয়ায় বিরক্ত মানুষেরা চাপা উষ্মা প্রকাশ করছিল। অবশ্য এত বড় মিছিলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলার ক্ষমতা বা সাহস কারও নেই। অনিমেষ প্রস্তাব দিল, ভিয়েতনামীদের জন্য আমাদের কিছু একটা করা উচিত, কিন্তু লোকের কাছে ভিক্ষে করব না। আমরা একটা বড়সড় অনুষ্ঠান করে টিকিট বিক্রি করে টাকা তুলে ওষুধ কিনতে পারি। অনুমতি পাওয়া গেল। ঠিক হলো মহাজাতি সদনে অনুষ্ঠানটি হবে। সুদীপ প্রস্তাব দিল, নাটক হোক। জনবাণীর তো এমনিতেই মানুষের কাছে পপুলারিটি আছে, আর জনবাণীর বিখ্যাত পরিচালক অভিনেতা সুবিমল বাবু এখন নাট্যজগতের অন্যতম স্তম্ভ। চলচ্চিত্রে অভিনেতা হিসেবে সফল হলেও নাট্যকর্মেই নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। যদিও তিনি ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য নন, কিন্তু জনবাণী দল সবসময় সর্বহারার পক্ষেই নাটক করে। অনিমেষ আরো দুজন ছাত্রের সঙ্গে সুবিমল বাবুর সঙ্গে দেখা করতে গেল। মাধবীলতা আগ্রহ প্রকাশ করেছিল যাওয়ার জন্য। সুবিমল বাবুর ফ্যান প্রত্যেকেই, কিন্তু ব্যাপারটা অনেকের চোখে ঠেকবে বলে সে এলো না। সুবিমল বাবুর বাড়িতে ঢুকে অনিমেষ হকচকিয়ে গেল। সুন্দর সাজানো গোছানো এবং চারপাশে বৈভব ছড়ানো।
একজন সংগ্রামী কমিউনিস্ট মানসিকতার মানুষ এত আরামে এদেশে থাকেন? ঘরের দেওয়ালে লেনিনের বিরাট ছবির পাশে রবীন্দ্রনাথ রয়েছেন। চোস্ত পাজামা আর পাঞ্জাবি পরে হাতে চুরুট নিয়ে সুবিমল বাবু সবটা শুনে মোটা গলায় বললেন, তো তোমাদের বাজেট কত, আর আমার দলকে কত দেবে? আমরা ভাবিনি কিছু, খরচ যতটা কমানো যায় তত আমরা সাহায্য পাঠাতে পারবো। বুঝলাম। ওয়েল, আমার দল কল শোয়ের জন্য কিন্তু অনেক বেশি নেয়, আর যেভাবে খরচ বাড়ছে সামলানো মুশকিল। তবু তোমরা 3 দিও, নো বার্গেন। না 3,000? এই মানুষটি সর্বহারাদের বন্ধু, কমিউনিস্ট পার্টির হয়ে পথসভা করেন। ইনি ভিয়েতনামীদের সমর্থক। আই কান্ট হেল্প। একবার যদি সবাই জেনে যায় যে ওর কমে আমি শো করেছি, তাহলে আমার বাড়ির সামনে 1 মাইল লাইন পড়ে যাবে কল শোয়ের। তুমি হয়তো ভাবলে আমার মুখে একই কথা, রাইট? কিন্তু আমার রাজনৈতিক চিন্তার প্রফেশনাল এটিকেট এক নয়, হতে পারে না। একজন সরকারি কর্মী যেমন সরকার বিদ্বেষী স্লোগান দিলেও সরকারের কাজ করে মাইনে নেন পেটের জন্য, আমিও দুটোকে এক করতে পারি না। ঠিক আছে? তোমরা 1,000 দিতে পারবে? অনলি 1,000? নিশ্চয়ই। হু হু করে একদিনের টিকিট বিক্রি হয়ে গেল। অনুষ্ঠানের আগের দিন টাকাটা পৌঁছে দেওয়া হলো। মহাজাতি সদন টইটম্বুর। পর্দা উঠল। উইংসের পাশে দাঁড়িয়ে স্তম্ভিত অনিমেষ দেখল সুবিমল বাবু আর একজন সঙ্গীর ওপর ভর দিয়ে কোনো ক্রমে মাইকের সামনে দাঁড়ালেন। আমি অত্যন্ত অসুস্থ। ডাক্তার আমাকে বিছানায় শুয়ে থাকতে বলেছেন, কিন্তু ভিয়েতনামের জন্য ছাত্র বন্ধুরা যখন এই অনুষ্ঠান করছেন, তখন কি আমি শুয়ে থাকতে পারি? না, আমি কোনো বিশেষণের যোগ্য নই। একটু অভিনয় করতে চেষ্টা করি মাত্র, কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে চিরকাল লড়ে যাব, আর জনসাধারণকে বোঝাবো তারা কি অবস্থায় আছেন। আমি একজন সৈনিক মাত্র। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তবু না এসে পারলাম না। না, আমার দল অভিনয় করবে, আপনারা সহযোগিতা করুন, আর আমার সঙ্গে বলুন আপনারা, ভিয়েতনাম লাল সালাম, ভিয়েতনাম লাল সালাম, ভিয়েতনাম লাল সালাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেজ থেকে বেরিয়ে এসে অনিমেষের মুখোমুখি পড়ে গেলেন সুবিমল বাবু। চুরুট বের করে বললেন, একটা দেশলাই দাও তো। আমার কাছে নেই। আরেকজন ছুটে এসে দেশলাই দিল তাকে। সেটা নিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ অনিমেষকে দেখলেন সুবিমল বাবু। তারপর অদ্ভুত কায়দায় হেসে বললেন, দেশলাইয়ের বাক্সটা দেখেছ? এই বারুদ মাখানো কাঠি। জল বাতাস থেকে বাঁচানোর জন্য এই বাক্সটা দরকার। কোনটা দামি, বাক্স না কাঠি? দুটোই, তাই না? কথাটা শেষ করে স্মার্টলি বেরিয়ে গেলেন হল থেকে। সেখানে তার গাড়ি অপেক্ষা করছে। তখন নাটক শুরু হয়ে গেছে। আমেরিকান মিলিটারির অত্যাচার দেখে দর্শকরা ধিক্কার দিচ্ছে। জনবাণী দারুণ অভিনয় করছে। সুবিমল বাবুর বদলে যিনি করছেন, তিনি সর্বহারাদের কথা সমান দরদে মঞ্চে বলছেন। অনিমেষ নাটক দেখছিল না। সমস্ত ব্যাপারটাই তার কাছে সাজানো রঙিন বেলুনের মতো মনে হচ্ছিল। বেলুনটা বাড়ে না, কারণ সে জানে সেটা হলে বেলুনটা ফেটে যেতে পারে।
কিন্তু একটা সূচ দরকার, অবিলম্বে। দাসপাড়ার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করলেন। এদিকে সুবিমল বাবুর ব্যাপারটার পর থেকে অনিমেষ নিজের ভেতরে যেন আর উৎসাহ খুঁজে পাচ্ছিল না। এই মানুষটির দ্বৈত সত্তার কথা জেনেও পার্টি তাকে মূল্যবান বলে মনে করে, কমরেডের সম্মান দেয়, এটা কেমন কথা? ক্রমশই অনিমেষ নিষ্ক্রিয় হয়ে পড়ছিল। এখন অভ্যেস মতো ইউনিয়ন অফিসে যায়, কথা শোনে, কিন্তু আলোচনায় উৎসাহ পায় না। এই সময় ভারতবর্ষ আর পাকিস্তান একটা যুদ্ধে লিপ্ত হল। সন্ধ্যের পরই কলকাতা শহর অন্ধকারে ডুবে যায়, তড়িঘড়ি মানুষ ঘরে ফিরে যায়। এই যুদ্ধ অনেকটাই সাজানো, ফলাফল জানাই আছে, এই রকম বোধ পার্টির নেতাদের থেকে শুরু করে ক্যাডার পর্যন্ত সঞ্চারিত। অবশ্য শেষ পর্যন্ত যুদ্ধের আঁচ গায়ে লাগল। হু হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, চোখের সামনে মানুষ মানুষকে ঠকাচ্ছে এবং সেটাকে খুব স্বাভাবিক ভঙ্গিতেই গ্রহণ করছে সবাই। অনিমেষের মনে হয় 47-এর 15ই অগস্টেই এ দেশের মানুষের মেরুদণ্ডটিকে খুলে নিয়ে মাউন্টব্যাটেন সাহেব দেশে চলে গেছেন। অনিমেষ এখন বিশ্বাস করে পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা কমিউনিস্ট পার্টির নেই। এদেশের কমিউনিস্ট পার্টির তাবড় তাবড় নেতাদের চালচলন, কথাবার্তার সঙ্গে বেশিরভাগেরই ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। অদ্ভুত হতাশাজনিত ক্লান্তি ক্রমশ অনিমেষকে আচ্ছন্ন করে ফেলছিল। এই সময় ছাত্র ইউনিয়নগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিল। অনিমেষ দুদিন স্লোগান দিতে দিতে গিয়েছে মিছিলের সঙ্গে। মাধবীলতাও ছিল সঙ্গে। খাদ্য চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। খাদ্য চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। ধর্মতলা থেকে ফেরার সময় অনিমেষ সিদ্ধান্ত নিল এই রাজনীতি থেকে সে কিছুদিন সরে থাকবে। 10,000 লোককে পুলিশ এসপ্লেনেড ইস্ট থেকে ধরে বাসে করে খিদিরপুরে নামিয়ে দিলে কি ধরনের রাজনৈতিক লাভ হয় তা ওর মাথায় ঢুকবে না। পার্টির মধ্যে ইতিমধ্যেই বিরোধ শুরু হয়ে গেছে। বেশ কিছু সক্রিয় কর্মী নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে বিরাগের পাত্র হয়েছেন। অনিমেষ হাঁটতে হাঁটতে ভাবছিল, এমএ পরীক্ষাটা দিয়ে দেওয়া যাক, মন দিয়ে কিছুদিন পড়াশোনা করে। মৌলারির মোড়ে হেঁটে এসে মাধবীলতা বলল, ভীষণ টায়ার্ড লাগছে, কোথাও বসি চলো। অনিমেষ দেখল মেয়েটার মুখ কালো হয়ে গেছে, চোখের তলায় বেশ কালি। ওর হঠাৎ মনে হলো মাধবীলতার এই চেহারা সে কোনোদিন দেখেনি। মুখের মধ্যে একটা খসখসে ভাব এসে গেছে, চাহনিতে ক্লান্তিটা বোঝা যায়। কি হয়েছে তোমার? আমার কি হবে? কি থেকে কি কথা বললাম, কোথাও চলো বসি না। তোমার কি হয়েছে? বসতে চাইলে কিছু হতে হয় বুঝি? অনিমেষ একটা ছোটখাটো চায়ের দোকান দেখতে পেয়ে বলল, চলো এখানে বসি, তবে শুধু চা খেতে হবে। সেটা আমি বুঝবো। দোকানটা নিচু ধরনের, অবস্থা যে ভালো নয় তা চেহারা দেখেই মালুম হয়। ছড়িয়ে ছিটিয়ে যারা আড্ডা মারছিল তারা বেশ উৎসুক চোখে ওদের দিকে তাকালো। অনিমেষ সেটা দেখেও গা করল না। একটা ছোঁড়া এলে মাধবীলতা তাকে 2টো করে টোস্ট আর চা দিতে বলল। তারপর অনিমেষের দিকে ঘুরে জিজ্ঞাসা করল, তুমি কিন্তু আজকাল সব কথা আমার কাছে বলো না। কি কথা? বিমানদের সঙ্গে তোমার ঠিক মিলছে না, না? কি করে বুঝলে? অনিমেষ অবাক হলো। এইসব কথা ও কখনো মাধবীলতার সঙ্গে আলোচনা করেনি। আমি কি ঠিক বলছি? মোটামুটি। যাক, তাহলে তোমাকে বুঝতে আমার ভুল হয় না। অনিমেষ মাধবীলতার চোখে চোখ রাখতেই সে মুখ নামিয়ে নিল। কথাটায় এমন সুখ জড়ানো যে তা অনিমেষকেও স্পর্শ করল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আসলে আমি দলের কাজকর্ম মানতে পারছি না।
এরা যেভাবে চলছে সেভাবে চললে এদেশে কোনোদিনই কমিউনিজম আসবে না। বুঝে সুঝে অন্ধ হয়ে থাকতে ভালো লাগছে না। তুমি কি অন্য কোনো দলে যাবে? অন্য দল? ধ্যাৎ, সেগুলো তো আরো খারাপ। না, কোনো দল ফল নয়, ভাবছি এখন মন দিয়ে পড়বো। দেখো, আমি তোমার রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলতে চাই না, তবে একটা অনুরোধ করব, হুট করে কিছু করে ফেলো না। তুমি যদি বিমানদের সঙ্গে সম্পর্ক না রাখতে চাও তবে ঝগড়া করে নয়, চুপচাপ কোনো সংঘর্ষ ছাড়াই সরে দাঁড়াও। একদিনে করলে সেটা ধরা পড়ে যাবে, তাই কয়েকদিন সময় নাও। কিন্তু এর রেজাল্টটা যেন ভালো হয়। তোমার চেয়ে নিশ্চয়ই ভালো হবে না। আমার বোধহয় পরীক্ষা দেওয়াই হবে না। সে কি, কেন? ওসব বাদ দাও। বাড়িতে চিঠি দিয়েছো? চোয়াল শক্ত হলো অনিমেষের। কিছুক্ষণ ধরেই ও বুঝতে পারছিল মাধবীলতার কিছু হয়েছে, যার জন্য ওকে চিন্তা করতে হচ্ছে খুব, এবং তার ছাপ পড়েছে চোখ মুখে। এতদিন ব্যাপারটা লক্ষ্য করেনি বলে সে নিজের উপর একটু বিরক্তই হলো। তুমি যদি কিছু বলতে না চাও তাহলে আমার পক্ষে এসব খাওয়া অসম্ভব। ও মা, কি ছেলে মানুষ! এখন কি আর রাগ করে খাবার নষ্ট করার বয়স আছে? খোকা কোথাকার। ইয়ার কি মেরো না। তুমি যদি না চাও তাহলে অবশ্যই তোমার ব্যাপারে আমি কথা বলবো না, কিন্তু সেটাই জানা দরকার। অমনি রাগ হয়ে গেল। আমাকে কি এতই অপদার্থ ভাবো লতা যে রাগ করবার যোগ্যতাও নেই? টেবিলের ওপর দুই কোণই, হাতের ওপর চিবুক, মাধবীলতা অনিমেষের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে আর সামলাতে পারল না। বুকের মেঘ কখন যে টুক করে জল হয়ে চোখে গড়ায় তা যদি বোঝা যেত আগে ভাগে। অনিমেষ হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর চাপা গলায় সে বলল, এটা চায়ের দোকান লতা। দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে চট করে দু চোখ সামলে নিল মাধবীলতা, কিন্তু তার ভেতরটা ঠান্ডা হতে সময় লাগলো আরো কিছুক্ষণ। ওরা নীরবে টোস্ট খেয়ে চায়ের কাপে হাত দিল। মাঝে মাঝে তার মাধবীলতাকে এত গভীর মনে হয় যে সে হাজার চেষ্টা করেও ডুব দিয়ে তল দেখতে পায় না। চা খেয়ে দাম দিল মাধবীলতা। তারপর রাস্তায় নেমে শিয়ালদা স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে বলল, জানো, বাবার জন্যই বোধহয় আমার এমএ পরীক্ষাটা আর দেওয়া হবে না। উনি মরিয়া হয়ে উঠেছেন আমার বিয়ে দেওয়ার জন্য। আমি ওকে বলেছি এসব চিন্তা ছাড়তে। আমার মুখে এরকম কথা উনি আশা করেননি, ফলে অগ্নিকাণ্ড আরম্ভ হয়ে গেছে। যা ইচ্ছে তাই বলছেন। আমাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেবার পরিকল্পনাও করছেন। যে পাত্রটিকে ওরা নির্বাচিত করেছেন সে বোধহয় আমার কথা শুনে হাতছাড়া হয়ে গেছে, ফলে আরও দিশেহারা অবস্থা। আমি বলেছি পরীক্ষা অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু ভাবগতিক দেখে মনে হচ্ছে তা করবে না। মাধবীলতা মাথা সোজা করে হাঁটছিল, যেন কথাগুলোর মধ্যে নিজের অবস্থাটাকে জরিপ করছিল। অনিমেষের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে মাধবীলতার জন্য কিছু করার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। না, যে কোনোভাবেই ওর এমএ পরীক্ষা দেবার ব্যবস্থা করতেই হবে। কিন্তু কেন ওরা এমন করছেন? ওরা আমার ভাবগতিক দেখে ভালো বুঝছেন না, তাই বোধহয় বুঝতে পেরেছেন আমি মনের দিক থেকে একা নই। তাতে কি হয়েছে? কোনো বাবা মাই মেয়েদের নির্বাচনের উপর আস্থা রাখতে পারে না। সবসময় ভাবে এই বুঝি বোকামি করলো। তুমি আমার কথা ওদের বলেছো? বলেছি। কি বললেন ওরা? নাই বা শুনলে। আচ্ছা শোনো, আমি গত রবিবার একটা স্কুলে ইন্টারভিউ দিয়েছি। আমার এক বন্ধুর দিদি ওই স্কুলে কাজ করে। যদি চাকরিটা হয়ে যায় তাহলে বেঁচে যাব। তুমি চাকরি করবে, পড়াশোনা করবে না? সে পরে দেখা যাবে। প্রাইভেটেও তো পরীক্ষা দেওয়া যায়, হয়তো চাকরিটার জন্যই দিতে হবে। ওসব এখন ভাবছি না। এখন যেটা সমস্যা হলো সেটা একটা ভালো হস্টেল। এই তোমার জানাশোনা কোনো হস্টেল আছে? না, তবে হস্টেলের খোঁজ নিতে পারি, কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে আসবে। তুমি কি চাইছো না আমি বাড়ি থেকে বেরিয়ে আসি? তুমি কি যথেষ্ট ভেবেছো? এটা আমার প্রশ্নের উত্তর নয়। ওরা তোমাকে জোর করে অন্য কোথাও পাঠিয়ে বিয়ে দিয়ে দেবেন এটা আমি মানতে পারি, কিন্তু এতদিনের পরিচিত পরিবেশ আর আত্মীয় স্বজন ছেড়ে তুমি একা হোস্টেলে এসে উঠবে, আর এই ব্যাপারে তোমার কোনো দ্বিধা আছে কিনা তাই জানতে চাইছিলাম। নিজের কাছে পরিষ্কার হলে পৃথিবীতে কে কি মনে করলো তাতে কিছু যায় আসে না লতা। আমার সব কিছু পরিষ্কার যদি তুমি পাশে থাকো। আমি তো কোনো অন্যায় করিনি।
বাবা যদি মানতে না পারেন তাহলে সেটা দুঃখের। আমি তো হস্টেলে একা থাকছি না, তুমি তো আছো। তুমি কখনো আমায় ফেলে না গেলেই হলো। বড্ড আফসোস হচ্ছে। কেন? নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছে। তুমি যখন এত বড় ঝুঁকি নিচ্ছ তখন আমার হাতে এক ফোঁটা জোর নেই। এখনো আমি বাবার পাঠানো টাকার ভরসায় থাকি। আমার উচিত তোমাকে বিপদ থেকে বাঁচানো, কিন্তু দেখো শুধু কথা ছাড়া আমি কিছুই করতে পারছি না। দেখি কি করতে পারি। এই তুমি কি চাও বলো তো? আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদি? মানে? আর একবার ওসব কথা বললে আমি এমন সিন করবো না, মজা বুঝবে। কিন্তু কোনো কিন্তু না, আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি এমএ পাশ করে। থামলে কেন? বাংলায় এমএ পাশ করে কেউ চাকরি পায় না লতা। আমি পরীক্ষা দেবো 2-3 জন মানুষের ইচ্ছা পূর্ণ করতে, কিন্তু চাকরি যদি করতে হয় তাহলে বিএ পাশের ডিগ্রিটাই যথেষ্ট। তাছাড়া যদি বলি রাজনীতি করতে চাই, লোকে আমাকে হামবাদ ভাববে, যেন ওটা করার জিনিস নয়। এককালে যারা সিরিয়াসলি কমিউনিস্ট পার্টি করতো, গণনাট্য করতো, এমন কয়েকজনকে আমি জানি কি দুরবস্থায় দিন কাটাচ্ছেন। তারা সারা জীবনে চাকরি পাননি। অবস্থা যদি না পাল্টায় তাহলে এদেশে যারা রাজনীতি করতে চায় তারা হয় না খেয়ে মরবে, কিংবা চোরা পথে টাকা নিয়ে বিত্তশালী হবে। দ্বিতীয়টি আমার দ্বারা হবে না, অতএব আমার সঙ্গে ভাগ্য জড়িয়ে হয়তো তুমি সারা জীবনের জন্য পাকাপাকি অশান্তি ডেকে আনলে। আমি এখন কোনো কথা বলবো না। যদি চাকরিটা পাই তাহলে জবাব পাবে। আমি যা করব তা করেই দেখাতে চাই। আগে থেকে লম্বা চওড়া কথা বলে কোনো লাভ নেই। শুধু তুমি আমার একটাই কাজ করে দাও, এ মাসের মধ্যে একটা ভদ্র হস্টেল খুঁজে দাও। চাকরিটা যেহেতু দক্ষিণেশ্বরের দিকে, নর্থে হস্টেল হলেই ভালো হয়। ওরা হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনের মধ্যে ঢুকে পড়েছিল। আজ হঠাৎ মাধবীলতাকে ওর ভীষণ আপন মনে হচ্ছে। এই মেয়েটা শুধু অনিমেষের জন্যই তার সব রকম নিরাপদ জীবনের মায়া ত্যাগ করে বেরিয়ে আসতে চাইছে। এর চেয়ে বড় অহংকার তার আর কি আছে? কিন্তু এই কথাটা ভাবলেই নিজেকে ভীষণ অসহায় মনে হয় অনিমেষের। তার সামনে কত কি করার আছে, অথচ সে কিছুই করতে পারছে না। একজন প্রেমিক হিসেবে যেমন, একজন রাজনৈতিক কর্মী হিসেবেও তেমন। কোনো ফারাক নেই। ট্রেনে উঠে মাধবীলতা বলল, শোনো, একদম মাথা গরম করবে না। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও তো। সবকিছু মানে? আমি শুদ্ধ? আমার সব তো তুমি। ট্রেন চলে গেলে অনিমেষ যখন স্টেশন থেকে বেরিয়ে আসছিল তখন তার পা ভারী, ভীষণ ক্লান্ত লাগছে হঠাৎ। মাধবীলতার শেষ কথাটা অন্য সময় শুনলে নিজেকে সম্রাট মনে হতো। আনন্দে বুকের ভেতরটা আশ্বিনের সকাল হয়ে যেত। কিন্তু এখন সে খুশি হতে পারছে না কেন? সেই যে দুপুরটা, যার শরীরে রোদ নেই, মরা আলো নেতানো, মাথায় মেঘের জলজ ছাতা, সময়টা যেন কাটতেই চায় না, ঠিক সেই রকমটা লাগছে অনিমেষের। হস্টেলে ফিরেই শুনল তাকে কে একজন ডাকতে এসেছিল। দারোয়ান নাম বলতে পারল না। ঠিক সেই সময় তমাল ঘর থেকে বেরিয়ে ওকে দেখে বলে উঠল, কখন ফিরলে? এই তো। তোমার কাকা এসেছিলেন? তমাল আবার ঘরে ফিরে গিয়ে একটা কার্ড বের করে এনে ওর হাতে দিল। অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, বলেছিলেন আগামীকাল সকালে যেন তুমি অবশ্যই যাও। কোথায় যেন? গ্র্যান্ড হোটেলে আছেন। অনিমেষ চকচকে কার্ডটায় দেখল প্রিয়তোষ মিটার লেখা, আর কিছু নেই। কার্ডটা হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল অনিমেষ। এরকম আচমকা ছোট কাকা এই হস্টেলে এলেন কোত্থেকে? অনিমেষ নিজের ঘরে ঢুকল। মিত্রকে মিটার বলা দু চোখে দেখতে পারে না অনিমেষ। আচ্ছা, ছোট কাকার চেহারাটা কি পাল্টে গেছে? সেই রোগাটে পাজামা পাঞ্জাবি, ভাবতে গিয়েই সচকিত হল। এই চেহারাটা তো সেই সময়ের যখন পুলিশ তাদের বাড়ি সার্চ করতে এসেছিল। কিন্তু তারপর যখন ছোট কাকা কলকাতা থেকে প্লেনে জলপাইগুড়িতে এসেছিলেন তখন তো রীতিমতোই সাহেব। অনিমেষের মনে পড়ল পুলিশ আসার আগে যে রাতে ছোট কাকা নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল
সেই রাত্রে সে প্রথম একটা কাগজে মার্ক্সবাদী শব্দটা দেখেছিল। ছোট কাকা তখন কট্টর কমিউনিস্ট ছিলেন। তারপর যখন ফিরে এলেন তখন তিনি কি বুঝতে পারেনি অনিমেষ। অনিমেষ ঠিক করল সে গ্র্যান্ড হোটেলে যাবে না। যে মানুষ অবহেলায় নিজের স্বার্থের জন্য বাবা দিদিকে ছেড়ে এতকাল বাইরে ডুব দিয়ে বসেছিলেন, তার সম্পর্কে আজ আর কোনো দুর্বলতা তার নেই। সকালবেলায় একজন দাড়ি কাটা পাঞ্জাবি তার কাছে এলো, জানালো সাব গ্র্যান্ড হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে। অনিমেষ বুঝল যে কোনো কারণেই হোক ছোট কাকার অনিমেষকে দরকার। সে যতই এড়াতে চাইবে তিনি ছাড়বেন না। সম্পর্কটাকে তিক্ত না করে মানসিক সম্পর্কহীন একটা সাক্ষাৎকার সেরে আসাই ভালো। ইচ্ছে করেই ইস্ত্রি না করা পাজামা পাঞ্জাবি পরল অনিমেষ। গাড়িতে বসে অনিমেষ ড্রাইভারের কাছ থেকে জানল এগুলোকে লাক্সারি ট্যাক্সি বলে। হোটেলের বড় সাহেবরা কলকাতায় থাকাকালীন দিন রাতের জন্য এরকম গাড়ি ভাড়া করে থাকেন। সাধারণ মানুষের ক্ষমতার বাইরে এ গাড়ির ভাড়া। গ্র্যান্ড হোটেলে সে কখনো আসেনি, কিংবা সে সুযোগই হয়নি। ড্রাইভারই তাকে বলে দিয়েছে ছোট কাকার সুইট নাম্বার। রিসেপশনে হদিশ নিয়ে অনিমেষ ওপরে উঠে এলো। এই কলকাতা শহরের বুকেই এমন টিপটপ সাহেবী পরিবেশ অনিমেষের জানা ছিল না। মিছিল, স্লোগান, অভাব, দৈন্যতার বাইরে ইংরেজি ছবির মতো ছিমছাম আবহাওয়ায় হাঁটতে হাঁটতে অনিমেষ নির্দিষ্ট নাম্বারের সামনে এসে কপালের ঘাম মুছল। ঘর নয়, একটা আস্ত সুইট নিয়ে আছেন ছোট কাকা। নিশ্চয়ই প্রচুর অর্থ লাগছে এজন্য। অথচ দাদু জলপাইগুড়িতে ব্যাপারটা মনে পড়তেই শক্ত হয়ে গেল অনিমেষ। না, আজকে এসব চিন্তা করবে না সে। দেখা করতে এসেছে, দেখা করেই চলে যাবে। বেল টিপতেই দরজা খুলে গেল। খুব সামান্য সময়, কিন্তু ছোট কাকাকে চিনতে পারল অনিমেষ। প্রচুর পরিবর্তন হয়ে গেছে চেহারার। একটু রোগাটে অথচ ছিমছাম শরীর, ঠোঁটের ওপর বেশ ঝোলা গোঁফ, মাথার চুল পাতলা কিন্তু যথেষ্ট লম্বাটে। গোঁফ এবং চুলের রং লালচে, আর গায়ের রং এত ফর্সা যে চট করে বিদেশি বলে ভুল হতে পারে। সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে। অনিমেষ প্রণাম করবে কিনা বুঝতে না পেরে বলল, কেমন আছেন? হনি, তুই কত বড় হয়ে গেছিস! একদম অ্যাডাল্ট। আরে রাস্তায় দেখলে তো আমি চিনতেই পারতাম না। আয় আয় ভেতরে আয়। দু হাতে জড়িয়ে ধরে তাকে ঘরে ঢোকালেন ছোট কাকা। ওর স্পর্শে অনিমেষ একটু আড়ষ্ট বোধ করল। এভাবে অনেক দিন তাকে কেউ জড়িয়ে ধরেনি, এবং ছোট কাকার শরীর থেকে এমন মূল্যবান গন্ধ বের হচ্ছে যাতে সে অভ্যস্ত নয়। ঘরটা বেশ বড়, সুন্দর করে সাজানো। একটি মানুষ যত রকমের আরামের উপকরণ না পেলে বিরক্ত হবে, তার সবগুলোই আছে। অনিমেষ ঘরে আরো 3 জন মানুষকে দেখতে পেল। একবার তাকানোতেই মনে হচ্ছিল তাদের মধ্যে একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছে। ছোট কাকা এখন ওর পাশে দাঁড়িয়ে বলছেন, আরে অনি, তুই তো আমাকেও ঝাড়িয়ে গেছিস লম্বায়। দেখি তোর চেহারাটা কেমন হয়েছে। গুড। দাড়ি রেখেছিস কেন? কারণ শুধু রাখলেই হলো না, ওটার কিছু যত্নাত্মীয় দরকার। এখন কি পড়ছিস যেন? এবার এমএ দেব। হ্যাঁ, এমএ? নো, দেন ইউ আর কোয়াইট অ্যান অ্যাডাল্ট। না, তোকে দেখে মনে হচ্ছে এবার আমি বুড়ো হয়ে যাব। ছোট কাকা শিশুর মতো ওর হাত ধরে কথা বলছিলেন। এই আচরণ যদি আন্তরিক না হয়, তাহলে মানুষ সম্পর্কে কখনোই কারো বিশ্বাস করার কারণ নেই। হঠাৎ ছোট কাকা অপেক্ষারত 3 জনের দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, এ হলো আমার ভাইপো। দীর্ঘকাল বাদে ওকে আমি দেখলাম। ন্যাচারালি আমার আপনারা আমাকে মিনিট 10 সময় দেবেন? আমি ওর সঙ্গে কয়েকটা কথা সেরে নিই। না না না, আপনাদের উঠতে হবে না, আমরা পাশের ঘরে যাচ্ছি। ততক্ষণ কিছু ড্রিঙ্কস বলে দিই আপনাদের জন্য।
টেলিফোন তুলে রুম সার্ভিসকে নির্দেশ দিয়ে ছোট কাকা ওকে নিয়ে পাশের ঘরে ঢুকলেন। ওকে এখন খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে। এটি শোয়ার ঘর। অমন লোভনীয় বিছানা অনিমেষ কখনো দেখেনি। ছোট কাকার সঙ্গে সেখানে বসল অনিমেষ। সে দেখল ছোট কাকা ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই বললেন, একদিন আমি তোর মতন ছিলাম। আপনি কবে এসেছেন কলকাতায়? গতকাল তোর হস্টেলে গিয়েছিলাম। কত রাতে ফিরিস? কাল একটু দেরি হয়ে গিয়েছিল। নো নো, আমি কিচ্ছু মনে করছি না এর জন্য। দেরি করে ফেরার বয়স তো এটাই। এবার কলকাতায় এসে আমার একটাই অভিজ্ঞতা হলো, তুই বড় হয়ে গেছিস। প্রেম করছিস? হ্যাঁ, কি যে বলেন। আমার ঠিকানা পেলেন কোত্থেকে? সেটাও তো বেশ কাকতালীয়। অনেকদিন আগে জলপাইগুড়ি থেকে বাবার চিঠি পেয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। তাতে জেনেছিলাম তুই কলকাতায় স্কটিশে ভর্তি হয়েছিস। এখানে এসে সে কথাটা মনে পড়তেই স্কটিশ কলেজে ফোন করলাম। ওরা কিছুই বলতে পারলো না। তখন খেয়াল হলো তুই কলকাতা এলে নিশ্চয়ই হস্টেলে উঠবি। কলেজ থেকে নাম্বার নিয়ে পরপর হস্টেলগুলোতে রিং করতে লাগলাম। আলটিমেটলি তোকে পেয়ে গেলাম। আমার যদি খেয়াল হতো তুই কলেজ ছেড়ে দিয়েছিস অনেক আগেই, তাহলে এ বুদ্ধি মাথায় আসতো না এবং দেখাও হতো না। আপনি কি মস্কোয় আছেন? হ্যাঁ, এখন ওখানেই সেটেলড। বাবার খবর কি? কেমন আছেন? বুঝতে পারছি প্রশ্নটা শুনে তুই ডিস্টার্বড, তাই তো? না, তা কেন হবে? আপনি নিশ্চয়ই প্রশ্নটা করতে পারেন। দাদুর শরীর ভালো নেই। তুই সত্যিই বুদ্ধিমান। ছোট কাকা উঠে টেবিলের কাছে গিয়ে একটা সাদা বোতল থেকে গ্লাসে পানীয় ঢেলে জিজ্ঞাসা করলেন, তুই ভডকা খাবি? ভডকা? না না। ঠিক আছে। তুই জানিস কিনা জানি না, জলপাইগুড়ি ছাড়ার পর আমি বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। লাস্ট যেবার ওখানে যাই সে খবর তো তুই জানিস। তারপর নানান ঝামেলা, আমাকে ব্যস্ত থাকতে হয়। এই সময় বর্দার চিঠি পাই, বাবা চলে গেছেন। তখন আমার বাইরে যাওয়া ঠিকঠাক, সেদিনই দিল্লি যাব। ভাবলাম বাবা যখন নেই তখন আর জলপাইগুড়িতে ফিরে কি হবে। বর্দা টাকা চেয়েছিল, তাই পাঠিয়ে দিলাম। মস্কোতে গিয়ে তোর বাবাকে চিঠি লিখলাম। মেজদা যে আমার উপর চটেছে তা উত্তর পেয়ে বুঝলাম। আর সেই সঙ্গে জানলাম বর্দা আমাকে ব্লাফ দিয়েছে, বাবা বেঁচে আছেন। তুই বোঝ ব্যাপারটা। বাবাকে চিঠি দিয়েছি, তারপর উত্তর পাইনি। দিল্লি থেকে এক বন্ধুকে দিয়ে টাকা পাঠিয়েছিলাম, উনি রিফিউজ করেছেন। নাও আই হ্যাভ নাথিং টু সে। কেউ যদি আমাকে এজন্য দোষী করতে চায় করতে পারে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। আরে বাবা ভালো নেই বললি কি হয়েছে? অনিমেষ বুঝতে পারছিল ছোট কাকা নিজেও জানেন তার কথাগুলোর পেছনে খুব একটা জোরালো যুক্তি নেই। বয়স হয়েছে, টাকা পয়সা হাতে নেই, খুব কষ্টে চলতে হচ্ছে। খুলে বল, ইন ডিটেলস। আপনার ভালো লাগবে না। এখন ওই বাড়িটুকু ছাড়া দাদুর কোনো সম্বল নেই। তাই পাওয়ার জন্য আত্মীয়রা যাওয়া আসা করছে বলে দাদু সবাইকে বলেছেন ওর লেপ্রসি হয়েছে। হয়নি, কিন্তু হয়েছে বলে বেড়ালে ভিড় এড়ানো যায় তা জানেন দাদু। আমি এবার গিয়ে দাদুকে চিনতে পারিনি। দাদু খুব বেশি দিন মনে হয় বাঁচবেন না। বর্দি শরীর ভালো নেই, একবেলা খান, শুকিয়ে গেছেন। শুনলাম তুই রাজনীতি করিস। এসএফ, তুই সিপিএম এর কাজ কারবারে বিশ্বাস করিস? খানিকটা। খানিকটা? ওয়াই? ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বলতে তো সিপিএমই, কিন্তু এই দলের কাজকর্ম আমার ভালো লাগে না, অথচ উপায় নেই। ও, তা ভালো না লাগলে রাজনীতি করতে কে বলেছে? এমএ পাস করে চাকরি জোগাড় করে সংসার কর। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক রাজনীতি করতে এসেও আদর্শ বা ফর্মুলা সামনে রেখে এগোয় বোকারা। যখন যা তখন তা হতে পারে সেই ভালো পলিটিশিয়ান। গতকাল তোর হস্টেলের একটি ছেলের সঙ্গে আমি গল্প করতে করতে তোর সম্পর্কে জানতে পারলাম। তোকে দেখে আমি আমার অতীতকে দেখতে পাচ্ছি। পার্টি যখন নিষিদ্ধ হলো তখন ওই একটা আদর্শ নিয়ে আমরা বেঁচেছিলাম, কিন্তু তাই যদি আঁকড়ে থাকতাম তাহলে আমাকে আজ খুঁজে পাওয়া যেত না। রাজনীতি করবি একটা মজবুত সিঁড়ির কাছে পৌঁছাবার জন্য। যেই সেই সিঁড়িটা পেয়ে যাবি আর পেছন দিকে তাকাবি না। তোদের এখানে যারা বড় নেতা তাদের অনেকের ব্যক্তিগত চরিত্র আমি জানি। সেসব জানলে তুই শিউরে উঠবি। যারা বাইরের ঘরে বসে আছে তাদের তুই চিনিস না? এরা এসেছে আমার মন গলাতে।
মস্কো যাওয়ার প্রবেশপত্র পাওয়া ওদের উদ্দেশ্য নয়। না, এরা সিপিআই নয়। আজ সারাদিন আমি দফায় দফায় মিটিং করব তোদের নানান নেতাদের সঙ্গে। তুই যেমন করি হোক একটু সামনের সারিতে চলে আয়, তারপর তোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। আপনি কি কেজিবির এজেন্ট? হ্যাঁ, গুড। এখন কি সিআইএ এর সঙ্গে কেজিবির এজেন্ট বলা আপ টু ডেট গালাগালি? আরে বোকা, সিআইএ এবং কেজিবি অনেক বুদ্ধিমান সংগঠন। তারা এমন লোককে কাজ করতে পাঠায় না যাকে দেখলে তুইও বুঝতে পারবি। তোর উদ্দেশ্য কি? কেন রাজনীতি করছিস? এদেশের মানুষ যাতে শোষিত না হয়, কোনো ধাপ্পায় না ভোলে। এটা তো সিপিএমও বলছে। কিন্তু এই সংবিধানের মধ্যে সেটা করা সম্ভব নয়, তা ওরা জানে। দেন ইউ আর থিঙ্কিং সাম আদার ওয়ে। সেটা কি? জানি না। এনি আর্মড রেভলিউশন? জানি না। পাগলামি করিস না। এদেশের মানুষের মনে লোভের পোকা ঠিক ঠিক করছে। এদের নিয়ে কোনো কাজ করা সম্ভব না। আমি যা বললাম তাই কর। অনিমেষ উঠে দাঁড়ালো। আমি চলি। হ্যাঁ, যাবি? ছোট কাকা একটা ব্যাগ থেকে নিজের কার্ড বের করে ওর হাতে দিলেন। আমি আজ রাতেই ফিরে যাব। তোর যদি কখনো দরকার হয় এই ঠিকানায় আমায় চিঠি দিবি। এটা অন্য ধরনের কার্ড, গতকালের মতো নয়। একসঙ্গে ইংরেজি এবং সম্ভবত রাশিয়ান, যা অনিমেষ বুঝতে পারল না, লেখা আছে। অনিমেষ ওটা পকেটে রেখে বেরিয়ে আসছে। ছোট কাকা আবার ডাকলেন, অনি, আমার একটা উপকার করবি? তোকে প্রমিস করতে হবে। বলুন। আমি তোকে 2টো প্যাকেট দেব, তুই দুজনকেও 2টো পৌঁছে দিবি। কাদের? ছোট কাকা একটা সুটকেস খুলে 2টো সুদৃশ্য প্যাকেট বের করে অনিমেষের সামনে ধরে বললেন, ওপরে নাম লেখা আছে। খুব বেশি ওজন নয়। অনিমেষ প্যাকেট দুটোর নাম পড়তে গিয়ে খুব কষ্টে নিজেকে সংযত করল। একটাতে শরীৎ শেখর মিত্র, অন্যটায় ছোট্ট করে লেখা তপু, মানে তপু পিসি। অনিমেষ বিহ্বল চোখে ছোট কাকাকে দেখল। এতগুলো বছর চলে গেছে, অথচ ছোট কাকা এখনো তপু পিসিকে মনে রেখেছেন। একটা মানুষ যে গোপনে গোপনে আরেকজনকে মনে রেখে দেয় চিরকাল, এটা জেনে সব গোলমাল হয়ে গেল অনিমেষের। রূপশ্রী সিনেমার সামনে বাচ্চাদের নিয়ে তপু পিসি যেদিন পথের পাঁচালী দেখতে যাচ্ছিল, সেদিনই বোধহয় ছোট কাকার সঙ্গে তার শেষ দেখা। তপু পিসির সেই লাইন দুটো কখনোই ভুলবে না অনিমেষ। তপুর সঙ্গে তোর যোগাযোগ আছে? ওর কোনো খবর তুই জানিস? না, তবে দায়িত্ব দিলে খুঁজে বের করে দিতে পারি। কিন্তু তপু পিসি যদি না নেয়? যদি না নিতে চায় তাহলে তিস্তায় ফেলে দিস। আমার ভাগ্যটা এমন, কোনো সম্পর্ককেই আমি সহজ স্বাভাবিক রাখতে পারলাম না। অনি, তোকে দেখে আমার এই ভয়টাই হচ্ছে। আমি যে ভুল করেছি তা তুই করিস না। তুই কি আজকে আবার আসবি? কখন? এয়ারপোর্টে আসতে পারবি 6টা নাগাদ? তখন কিছুক্ষণ কথা বলা যাবে। দেখি। তুই সিগারেট খাস অনি? মাঝে মাঝে। ছোট কাকা ঘরের কোনায় ফিরে গিয়ে একটা সুদৃশ্য প্যাকেট আর ছোট্ট অথচ সুন্দর লাইটার এনে ওর হাতে গুঁজে দিলেন। অনিমেষ প্যাকেটটা দেখল। রাশিয়ান সিগারেট। বিদেশি সিগারেট সম্পর্কে তার কোনো ধারণা নেই। বন্ধুদের দেখেছে খুব লালায়িত হতে। লাইটারের বোতামে চাপ দিতেই একটা নীল হলকা বেরিয়ে এলো। খুব দামি নিশ্চয়ই এটা। ছোট কাকা বললেন, গ্যাসের, ফুরিয়ে গেলে কিনে নিস। আমারও তো পয়সা নেই, এটা রেখে দিন, আমার কাজে লাগবে না। কেনার দরকার নেই, ওটা গ্যাস শেষ হয়ে গেলে কাউকে দিয়ে দিস। বাইরের ঘরে বেরিয়ে আসতেই লোক তিনটে উঠে দাঁড়ালো। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ বসিয়ে রাখার জন্য তারা একটুও অসন্তুষ্ট হয়নি, বরং বেশ নেশা হয়ে গেছে এরই মধ্যে। অনিমেষ বেরিয়ে যাচ্ছিল, ছোট কাকা ওকে দাঁড়াতে বললেন। আমার ভাইপো অনিমেষ, অনিমেষ মিত্র, খুব ইন্টেলিজেন্ট ছেলে, এমএ পড়ছে, ছাত্র ফেডারেশন করে, খুব অ্যাক্টিভ। তিনজনের মধ্যে যাকে অনিমেষের চেনা চেনা লাগছে সেই লোকটি বলল, বিমানকে চেনো? হ্যাঁ। কি নাম জানো? অনিমেষ মিত্র। ঠিক আছে মিত্র সাহেব, মনে থাকবে। তবে ওকে মানে বুঝতেই পাচ্ছেন প্রিয়তোষ বাবু। হ্যাঁ, অফকোর্স।
ছোট কাকা অনিমেষকে দরজা অবধি এগিয়ে দিয়ে বললেন, এদের যে তুই এখানে দেখলি কাউকে বলার দরকার নেই। রাজনীতিতে সাফল্য পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো চোখ খোলা আর মুখ বন্ধ। এটার সঙ্গে যে মস্তিষ্ক ব্যবহার করতে পারে তাকে কেউ ঠেকাতে পারবে না। আর হৃদয়? ওটার ব্যবহার নির্বোধেরাই করে। ইমোশনাল ফুলদের জায়গা রাজনীতিতে নেই অনি। ওকে, চেষ্টা করিস এয়ারপোর্টে আসতে, আর ইন কেস ইউ ফেস এনি ডেঞ্জার চিঠি লিখবি। এই ভারতবর্ষের যে কোনো অসাধ্য সাধন মস্কোয় বসে করা যায়। দরজা বন্ধ করলেন ছোট কাকা। সেদিন দুপুরে ইউনিয়ন অফিসে গেল অনিমেষ। ইদানিং এই ঘরটাকে সে এড়িয়ে যাচ্ছে। বিমান, সুদীপ এবং অনেকে কথা বলছিল। ওকে দেখেই সুদীপ বলল, তোমার কি হয়েছে? হ্যাঁ, আজকাল অন্যরকম লাগছে। কি হবে, খুব ব্যস্ত ছিলাম। আমার কাকা এসেছেন মস্কো থেকে, এখানে পলিটিক্যাল কনফারেন্স আছে, ওর সঙ্গে থাকতে হয়েছিল। কি নাম বলো তো? প্রিয়তোষ মিত্র। আচ্ছা, আমি ঠিক জানি না, মানে তুমি তো কখনো বলনি। এমন কি ব্যাপার যে বলবো, তবে দেখলাম নেতারা জানেন। অনিমেষ দেখল ওদের খুব পাজলড দেখাচ্ছে। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সুদীপের সামনে রাখল। কাকা দিয়েছেন তোমাদের খেতে। সবাই হুমড়ি খেয়ে প্যাকেটটাকে দেখতে লাগলো। সুদীপ সন্তর্পণে প্যাকেটটা খুলে সিগারেট বের করে ঠোঁটে গুজে বলল, থ্যাংক ইউ অনিমেষ। আমি যেন মস্কোর গন্ধ পাচ্ছি। প্রচন্ড একটা জ্বলুনি অনিমেষকে এয়ারপোর্টে নিয়ে এলো। ছোট কাকা হঠাৎ মস্কো থেকে উড়ে এলেন কেন? ওর ঘরে যারা বসেছিলেন কিংবা যাদের সঙ্গে মিটিং করছিলেন তাদের সঙ্গে ওর কি সম্পর্ক? এয়ারপোর্টে এসে চোখ ধাঁধিয়ে গেল অনিমেষের। স্টেশনের যাত্রীদের থেকে এখানকার মানুষগুলোর হাবভাব আলাদা। কিছুক্ষণ সময় কাটানোর পর সে ছোট কাকাকে দেখতে পেল। সেই তিনটে লোক এখনো সঙ্গে আছে। ওকে দেখে ছোট কাকা এগিয়ে এলেন। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। ছোট কাকা প্রিয়তোষ কি বলবেন অনিমেষকে? অনিমেষ দল নিয়ে কি সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসবো আমি গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার ৬ষ্ঠ পর্ব নিয়ে ঠিক রাত ৯টায়। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত ৯টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।